ক্লাস শেষে বাড়ি ফেরার পথে আনমনে হাঁটা শুরু করলো অপলা। পিছনে অপরিচিত কোনো পুরুষের আগমন টের পেল অপলা। সাধারণ পথচারী ভেবে নিজের মতো হাঁটতে লাগলো। তবে অপলাকে অবাক করে দিয়ে পেছন থেকে প্রশ্ন হলো, এই যে মিস, আপনার নাম্বারটা দেওয়া যাবে? না মানে রাতে কথা বলতাম। অপলা পেছন ফিরে চমকিত হলো। লম্বা মতো একটা কালো টি শার্ট পরা ছেলে তার সামনে দাঁড়িয়ে। অপলাকে নিজের দিকে তাকাতে দেখে যুবকটি দাঁত বের করে একটা হাসি দিল। অপলা বিব্রত বোধ করল। পেছনে না তাকিয়ে সোজা বাড়ি ফিরে এলো। ভয়ে বুকের ভেতরটা কেমন যেন করছে। কে ছিল ছেলেটা? অচেনা অচেনা মানুষ হুট করে অপলার নাম্বারের দিকেই বা কেন হাত বাড়ালো? নাকি আবার কোনো নতুন আপদ এর আগমন? এরূপ সাত পাঁচ ভাবতে ভাবতেই অপলা বাড়ি এসে রুমে ঢুকল। কলিং বেল দিতেই মমো এসে দরজা খুলে দিল। খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দিল। ওসামার সঙ্গে খুব শীঘ্রই কমলার এঙ্গেজমেন্টটা সেরে ফেলবো। ইচ্ছে আছে সেদিনই একেবারে আকত করে ফেলার। অপলা উসামার প্রসঙ্গ শুনেই একবার ওপাশের ঘরের দিকে উকি দিল। জেসমিন আন্টি ফুপির সঙ্গে এক মনে গল্প করছেন। উসামারও খুব জলদি তাহলে বিয়ে হয়ে যাবে। উসামার কপালে এমন বউ জুটুক যে কিনা দিনরাত উসামাকে জ্বালিয়ে মারবে। বজ্জারটার জন্য ওটাই ঠিক আছে। অপলা বই খাতা নিয়ে পড়ার টেবিলে বসলো। ঘুম থেকে উঠে মাথাটা বেশ হালকা লাগছে। সামনে সেমিস্টার এক্সাম, অনেক পড়াশোনা বাকি। মম তৎক্ষণাৎ অপলার কাছে এসে বলল, আমার সর্বনাশ হয়ে গেছে। অপলা কৌতূহলী ভঙ্গিতে মমর দিকে তাকালো। মম মুখটা নিরাশ করে বলল, উসামা ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, কয়েকদিন পর এঙ্গেজমেন্ট। আমার ক্রাশের বিয়ে হয়ে যাচ্ছে আপু। অপলা মমর দিকে তাকিয়ে হতাশ হলো। কয়েকদিন আগেই প্রেমিক ঘটিত বিষয়ে ফুপির হাতে উদ্যম কেলানি খেয়েও মমর স্বাদ মেটেনি। এখন সে সব কিছু ফেলে রেখে উসামার পিছু নিয়েছে। অপলা শান্ত গলায় বলল, কয়েকদিন আগেই বাসায় বিরাট ধরনের ঝামেলা গেল। ভাগ্যিস ফুপির কানে যায়নি। মনের মধ্যে কয়েকজনকে জায়গা দিবি রে মম। একজনের পিছু না ছুটে আরেকজনকে নিয়ে গবেষণা শুরু করেছিস। মম একটুও সময় ব্যয় না করেই বলল, আমার মনটা আসলে অনেক বড়, এক মনে অনেকজনকেই জায়গা দিতে পারি। আর এমনিতেও উসামা ভাইয়াকে আমি ক্রাশের চোখে দেখি, ওয়ান অ্যান্ড অনলি ক্রাশ। অপলা অবাক হওয়ার ভান করে বলল, ও মা, তাই? এই মনে কয়েকদিন আগেও অন্য কেউ ছিল, এখন আবার আরেকজন? মম নির্বিঘ্নে জবাব দিল, পাস্ট ইজ পাস্ট, নাও অনলি উসামা ভাইয়া ইজ রিয়াল। এখন বলো ক্রাশের বিয়ে কিভাবে ভাঙবো? অপলা তড়িৎ জবাব দিল, মম, এইসবে ভুলেও জড়াস না। এসবে জড়ানোর আগে ফুপির মারের কথা একবার মাথায় রাখিস। আমি থাকায় তাও কিছুটা ছাড় পেয়েছিস। আবার এরকম কিছু হলে আমিও কিছু করতে পারবো না, কিন্তু যা করবি ভেবেই করবি। মম অপলার কথা ঠিকমতো কানেও তুলল না। চুল ঝাপটা দিয়ে সে আয়নার সামনে দাঁড়ালো। অপলা বেশ কিছুক্ষণ মমর দিকে তাকিয়ে রইল, কিন্তু মমর খাপছাড়া ভাব দেখে দৃষ্টি সরিয়ে নিল। এই মেয়ের মাথায় কখন কি ঢোকে কেউ জানে না। অপলা কল্পনায় একবার কমলাকে নিয়ে ভাবল, মেয়েটা কত সুন্দর, আসলেই চোখ ফিরিয়ে দেখার মতো। কিন্তু এত সুন্দর মেয়েটার কপালে উসামার মতো বাদর জুটল। এ কারণেই বলে সুন্দর মেয়েদের কপালে সুন্দর বর জোটে না। বাদরের গলায় জুটেছে মুক্তোর মালা। ফোনে নোটিফিকেশনের আওয়াজ পেয়ে অপলা ফোনটা হাতে নিয়েই দেখল ফেসবুকে কে যেন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। অপলা ভালো করে চেক করে দেখল ক্লাস শেষে বাড়ি ফেরার পথে যে অপলার পিছু নিয়েছিল সেই ছেলেটা। অপলা ভালো করে আইডিটা দেখে রাখল। আইডিটার নাম শান্ত হাসান। অপলা ব্লক লিস্টে ফেলে রাখল। নিজেই ফের মনে মনে বলল, নাম শান্ত, তুই শান্ত থাকবি তা না, তুই কেন শান্তি ফেলে মেয়েদের পিছনে ঘুরবি? সকালে ভার্সিটি যাওয়ার সময় অদ্ভুত এক বিড়ম্বনার শিকার হলো অপলা। বাড়ি থেকে একটু দূরেই অশান্ত নামের ছেলেটা দাঁড়িয়ে আছে। অপলা পাশ কাটিয়ে যেতে চাইলে বারবার অপলাকে পিছু ডাকল। অপলার নাম নিল বারংবার। ভদ্রতার খাতিরে লোক লজ্জার ভয়ে অপলা প্রতিবাদ করার সাহস পেল না। লোকে তাকেই মন্দ বলবে ভেবে সে কিছুই বলল না, কিন্তু মানসিকভাবে চাপ অনুভব করল। ক্লাসে সেদিন মোটেও মন বসল না। বাড়ি ফেরার জন্য মন আকুলি বিকলি করতে লাগলো। অপলা প্রচণ্ড ভয়ে ভয়ে বাড়ি ফিরল। পাছে না ওই ছেলেটার সঙ্গে আবার দেখা হয়ে যায়।
বাড়ি ফিরে দীর্ঘ সময় বিষয়টা নিয়ে ভাবল। আচ্ছা, বিষয়টা উসামাকে বলে দেখবে কি একবার। মমর বিষয়টা খুব সহজেই উসামা সলভ করে দিয়েছিল। উসামা কি তাকে এই বিষয়ে সাহায্য করবে? করুক আর না করুক, একবার বলে দেখতে ক্ষতি কি। দীর্ঘ অনেকদিন পর ছাদে উঠল অপলা। কাপড় তোলাটা আসলে একটা বাহানা, আসল উদ্দেশ্য উসামার সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করা। অপলা অনেকটা সময় অপেক্ষা করল। সন্ধ্যা হয়ে এলো, এখনও উসামার কোনো খবর নেই। আজকাল ছাদে আসে না নাকি বাদরটা। দীর্ঘ সময় পরে আকস্মিক উসামার আগমন। হাতে একটা সিগারেট। যেই না সিগারেটটা ধরাতে যাবে অমনি অপলা তার নিকট এগিয়ে এলো। উসামার হাতে সিগারেট দেখেই অপলা ভ্রু কুঁচকে ফেলল। তাহলে অফিস থেকে এসে সিগারেট খাওয়ার জন্যই উসামার ছাদে আসার এত তাড়া। ওপরে ওপরে কত ভালো মানুষই যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। মনের আক্রোশ গোপন করে অপলা বলল, উসামা, আমার আসলে আপনার একটা হেল্প লাগতো। অনেকটা ভয়ে লজ্জায় কাউকে বিষয়টা খুলে বলতে পারছি না। আমার মনে হয় আপনি আমার প্রবলেমটা সলভ করতে পারবেন। উসামা হাতের সিগারেটটা তাৎক্ষণিকভাবে পকেটে রেখে দিল, শান্ত গলায় জবাব দিল, কিসের হেল্প? আমি কি কোনো সাহায্য সংস্থা করে রেখেছি নাকি? যদি এমন কিছু মনে হয় তাহলে তুমি ভুল। আমি এত মানবিক না। অপলা নিরাশ ভঙ্গিতে উসামার দিকে তাকালো, নরম গলায় বলল, উসামা ভাই, আপনার যদি আমার বয়সী নিজের একটা বোন থাকতো, আপনি তার বিপদে এগিয়ে যেতেন না? নিজের বোন ভেবে বিবেচনা করুন। উসামা নির্বিঘ্নে উত্তর দিল, কিসের বোন? আমার কোন মেলা হারিয়ে যাও বোন তুমি? আমার কোনো বোন নেই। অপলা আর 1 মিনিটও ছাদে দাঁড়ালো না। তার ঘাট হয়েছে যেচে গিয়ে উসামার সঙ্গে কথা বলা। আসতো বেয়াদবের বংশধর এই ছেলে। সকালে ক্লাসের জন্য নিচে নামতেই অপলার সঙ্গে তার চোখের বালি উসামা বিন লাদেনের দেখা। অপলা তাকে দেখেও না দেখার ভান করল। উসামা বাইকের সামনে গিয়েও আবার অপলার নিকট ফিরে এলো, কোমরে হাত দিয়ে বলল, কি প্রবলেম সলভ করতে হবে? উসামার ভাবভঙ্গি অপলার কাছে সুবিধাজনক মনে হলো না। ভণ্ডটা আজ এত ভালো কি করে হয়ে গেল? নিজে থেকে এসে সাহায্য করতে চাইছে। এত ভালো মানুষ তো সে না। অপলা শক্ত গলায় বলল, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। অহংকারী মানুষদের সাহায্যের জন্য বসে নেই আমি। উসামা আর চোখে অপলার দিকে তাকালো। অপলা আর অপেক্ষা করল না, দ্রুত পায়ে গেট থেকে বাইরে বেরিয়ে গেল। এই লোকটার সঙ্গে কথা বলাই উচিত না। কালকে মুখের ওপর কিভাবে নাকচ করে দিল। গেট থেকে বের হতেই সে শান্ত নামের অশান্ত ছেলেটাকে দেখতে পেল। অপলাকে দেখেই সে বিভৎস এক হাসি দিল। অপলার তা বিষের মতো বিষাক্ত মনে হলো। চোখে কেমন অদ্ভুত কামুকতার ছাপ। অপলার পুরো শরীরে কেমন যেন কম্পনের সৃষ্টি হলো। বাইরে আর এক পাও না ফেলে আকস্মিক অপলা গেটের ভেতরেই ঢুকে গেল। তার হাত পা কেমন যেন কাঁপছে। যেতে হবে না আজ ক্লাসে তাকে। উসামাও অপলাকে হুট করে এভাবে গেটের মধ্যে ফিরে আসতে দেখে চমকিত হলো। অপলার গতিবিধি কেমন যেন অস্বাভাবিক মনে হলো। উসামা সামনে এগিয়ে গেল, কিন্তু অপলা তার দিকে ফিরেও তাকালো না। গটগট করে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। উসামা বিস্মিত হয়ে অপলার প্রস্থান দেখল। কলিং বেলের আওয়াজ পেতেই শায়লা এসে গেটটা খুললেন। অপলাকে আবার এত জলদি ফিরে আসতে দেখে অবাক হলেন। কিছু জিজ্ঞাসা করার আগে অপলা বলল, শরীরটা ভালো লাগছে না, আজ যাব না ক্লাসে। শায়লা আর কিছু বললেন না। শরীরের ওপর কি মানুষের মর্জি চলে? দুপুরের খেয়ে দিয়ে শায়লা মমকে নিয়ে কোচিংয়ের জন্য বের হয়ে গেলেন। কিছুদিন আগে মেয়ে যা কাহিনী করেছে, এরপর তাকে একা ছাড়া দেয়। শায়লা যাওয়ার পর অপলা গেট লাগিয়ে ঘুম দিল। তার বড্ড ঘুম পাচ্ছে। জানালা বারান্দার দরজার বাড়ি খাওয়ার আওয়াজে অপলার ঘুম ভাঙল। জানালার পর্দাগুলো বাতাসের তীব্রতায় এলোমেলো হয়ে উড়ে বেড়াচ্ছে। অপলা জানালার সামনে গিয়ে দাঁড়ালো। মনে হয় ঝড় আসবে। শায়লার কোনো খবর নেই। সন্ধ্যা প্রায় নেমে এসেছে। হঠাৎ ফোন বেজে উঠল। অপলা ফোনের স্ক্রিনে শায়লার নাম দেখতে পেয়ে ফোন রিসিভ করলো। শায়লা বললেন, অপলা মা, শোন, ছাদে অনেকগুলো কাপড় শুকাতে দিয়েছি, ডালের বড়ি দিয়েছি। ভেবেছিলাম আমিই গিয়ে নিয়ে আসব, কিন্তু আকাশের যা অবস্থা, মনে হয় না আমি বাড়ি আসা পর্যন্ত সব কিছু স্বাভাবিক থাকবে। বৃষ্টির পানিতে ডালের বড়িগুলো নষ্ট হয়ে যাবে। তুই ড্রয়িং রুমের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে ছাদ থেকে জিনিসগুলো নিয়ে আয় না বাবু। অপলা শায়লার কথায় সম্মতি জানিয়ে ফোনটা রেখে দিল। দ্রুত পায়ে ছাদের সিঁড়ি বেয়ে ওপরে উঠল। গিয়ে সে হতভম্ব হলো। অবাক করা বিষয়, ওসামা আজকে ছাদে কাপড় নিতে এসেছে। উসামার হাতে এক গাদা কাপড়।
অপলা এমন ভান করলো যাতে সে কাউকে দেখতেই পায়নি। কাপড়গুলো তুলে নিয়ে বড় স্টিলের থালায় রাখা ডালের বড়িগুলো নিয়ে সে ছাদ থেকে নেমে আসার আগ মুহূর্তেই কে যেন অপলা বলেই ডাক দিল। অপলা পিছন ফিরে তাকালো। উসামা তার দিকে এগিয়ে এসে বলল, তোমরা মেয়েরা সোজা হতে সোজা ভাষে বলতে পারো না কেন? সব বিষয়কে জটিল করে তোলা কি আসলে জরুরি? অপলা প্রথমে উসামার কথার মানে ধরতে পারল না। এরপর কথার অর্থ এবং উসামার দৃষ্টির তাকিয়ে সবকিছু ধরতে পারল। নিজেও কিছুটা ততস্থ ভঙ্গিতে বলল, সোজা কথা বুঝতে গেলে সোজা মন থাকতে হয়। আপনার মনের পরদে পরদে জিলাপির প্যাচ, আপনি কিভাবে সোজা আর জটিলের পার্থক্য বুঝবেন? উসামা অপলার হেয়ালিতে কান দিল না, সোজা ভাষায় বলল, ওয়ার্ড ডিস্টার্ব করবে না, নো টেনশন, অনলি চিল। অপলা কোনো প্রতিউত্তর করল না। হেল্প যদি করার ছিল তবে কাল এত কিছু বলার কি প্রয়োজন ছিল? অপলার নিকট হতে কাঙ্ক্ষিত জবাব না পেয়ে উসামা বলল, অবশ্য তোমাদের দুজনকে মারা তো ভালো। শান্তর মাথা তো চলেই গেছে আজে বাজে নেশার জিনিসপত্র খেয়ে, আর তোমার মাথা তো আগে থেকেই নষ্ট। একেবারে পারফেক্ট কাপল, মেড ফর ইচ আদার। অপলার মেজাজ ভড়কে গেল। অপলা তবুও কিছু বলল না। আসল বিপদ তো কেটে গেছে, এটাই অনেক। অপলা বাড়তি কথা না বাড়িয়ে ঘরে চলে এলো। পরদিন ক্লাসে যাওয়ার সময় বাড়ির নিচে কাউকে না দেখে নিশ্চিত হলো। উসামার কাছে সে কিছুটা ঋণী হয়ে রইল। ওই শান্ত নামে ছেলেটাকে দেখলে আসলেই অপলার বড় ভয় করত। সন্ধ্যার বেশ অনেকটা পরে মমকে নিয়ে শায়লা বাড়ি ফিরলেন। এসে বসতে বসতেই জেসমিন হাতে এক গাদা জিনিসপত্র নিয়ে আসলেন। শপিং ব্যাগ থেকে সবগুলো জিনিস শায়লাকে দেখাতে দেখাতে বললেন, ভাবি, এই যে এই শাড়িটা কমলার জন্য কিনেছি। কাল সকাল সকাল ওরহানকে দিয়ে পাঠিয়ে দেব। ইচ্ছে ছিল আরও কিছুদিন পর সব কিছু করার, কিন্তু ওরহান আবার চলে যাবে কিছুদিনের মধ্যেই। ওকে ছাড়া সব কিছু একা হাতে করা আমার দ্বারা সম্ভব না, তাই এমন হুটহাট সব কিছু প্ল্যান করা। অপলা আর চোখে তাকিয়ে সবকিছু দেখল। বউয়ের পাল্লায় পড়ে উসামা বিন লাদেনের যদি বুদ্ধিশুদ্ধি হয় আর কি, না হলে মাথা ভর্তি গরুর গোবর। গরুর গোবর তো তাও সারের বেশে গাছের কাজে লাগে। উসামার বুদ্ধি কোনো কাজেই লাগে না। উসামার মাথা ভর্তি আসলে পচা পানি। পচা পানি প্রকৃতপক্ষে মানুষের কোনো কাজে লাগে না। মম কেমন উদাসী ভঙ্গিতে অপলার নিকট এলো। অপলা তার দিকে ফিরে তাকাতেই মম বুকে হাত দিয়ে বসে পড়ল। অত্যন্ত ফিল্মি ভঙ্গিতে বলল, আমিনার মা। অপলা বিস্ফোরক দৃষ্টিতে মমর দিকে তাকালো। মম বুকে হাত দেওয়ার ভঙ্গিতেই বলতে লাগলো, আমিনার মা, আমার ক্রাশের বিয়ে হয়ে যাচ্ছে, আমি কি নিয়ে বাঁচবো? আমাকে একটু বিষ এনে দাও, খেয়ে মরে যাই। অপলা টেবিল থেকে এক প্যাকেট পাইনাপেল বিস্কিট এনে মমর হাতে তুলে দিয়ে বলল, ধর, দুধ দিয়ে আনারসের বিস্কুট খেয়ে মরে যা, আমারও বিপদ আপদ বিদায় হোক। গত বেশ কিছুদিন যাবৎ উসামাকে একবারের জন্য দেখেনি অপলা। আগে তো ক্লাসে যাওয়ার সময় দেখা যেত, কাপড় তুলতে ছাদে গেলেও দেখা হতো। যদিও উসামার খুব সম্ভবত এনগেজমেন্ট হয়ে গেছে, সে এখন বউ নিয়ে মহাব্যস্ত। দুজনকে যদিও বেশ মানায়, কমলার সত্যিই তুলনা নেই। 7-5 চিন্তা করতে করতে শায়লা হুট করে দৌড়ে এসে অপলাকে বললেন, এই আমি একটু দোতলায় যাচ্ছি, দরজাটা একটু লাগিয়ে দে। জেসমিন ভাবি প্রেশার হাই করে আজ মাথা ঘুরিয়ে পড়ে গেছে, হঠাৎ যে কি হলো। অপলা সম্বিত ফিরে পেয়ে শায়লার পিছু পিছু এসে দরজাটা লাগিয়ে দিল। হঠাৎ কি এমন হলো? যদিও জেসমিন আন্টি কয়েকদিন যাবৎ আসেননি। অপলা বিষয়টা নিয়ে তাৎক্ষণিক তেমন মাথা ঘামালো না। হতেও পারে ছেলের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। ঘন্টা দুয়েক পরে শায়লা এসে বেশ কয়েকবার দরজায় কলিং বেল দিলেন। মম গিয়ে দরজা খুলতেই শায়লা ভেতরে ঢুকলেন। কেমন উত্তেজিত গলায় বললেন, চিন্তাও করতে পারবি না, কি হয়েছে? অপলা শায়লার এরূপ অবস্থা দেখে শায়লাকে এক গ্লাস পানি এগিয়ে দিল। শায়লা পানির গ্লাস হাতে নিয়ে বললেন, অপলারে, আমি নিচে জেসমিন ভাবির কাছে গিয়ে তো পুরা অবাক। ভাবি প্রেশার হাই করে শুয়ে আছে, ওরহানের বউ ভাবির মাথায় পানি ঢালছে। আমি তো জানতাম যে উসামার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ভাবি, কিন্তু ভেতরে ভেতরে যে এত কাহিনী তা কে জানতো। নিজের উত্তেজনা না ধরে রাখতে পেরে মম বলল, এত কাহিনী না করে আসল ঘটনা বলো, মেন জিনিস না বলে কি প্যাপে করছো? শায়লা প্রথমে কড়কড়ে দৃষ্টিতে মমর দিকে তাকালেন। মম মায়ের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। শায়লা জোরে জোরে দম ফেলে অপলাকে বললেন, কমলার সঙ্গে উসামার তো অনেক আগে থেকে বিয়ে ঠিক,
ভাবি তো ওদের এঙ্গেজমেন্টের জন্য শাড়িও কিনে ফেলেছিলেন। এখন হুট করে উসামা বেঁকে বসেছে, কোনোভাবেই সে কমলাকে বিয়ে করবে না। কমলাকে নাকি সে বোনের চোখে দেখে এসেছে ছোটবেলা থেকে। এখন তার পক্ষে এসব মেনে নেওয়া অসম্ভব। এটা নিয়ে বাড়িতে প্রচুর কথা কাটাকাটি। উসামা আজ কয়েকদিন যাবৎ বাড়ি আসছে না। জেসমিন ভাবি কেঁদে কেটে অস্থির। ছেলেকে ফোনের ওপর ফোন করে যাচ্ছে, ছেলে তো ফোন তুলছেই না। এত ভালো, এত সুসভ্য ছেলেটা হঠাৎ করে কি যে হলো। আমি শিওর কেউ ওকে তাবিজ করেছে। অপলা হাঁ করে তাকিয়ে সব কিছু শুনল। এই বুইরা বদমায়েশের আবার কি হলো? কমলার সঙ্গে তো তার বেশ ভাব ছিল, এখন বিয়ে ভাঙতে এত উঠে পড়ে লেগেছে কেন? এভাবেই আরও বেশ কিছুদিন উসামার অপেক্ষায় কাটল। জেসমিন, ওরহান, শায়লা সকলে যেন উসামার পথে চেয়ে বসে আছে। উসামা যেন লাপাত্তা, কোথাও তার টিকিটুকুও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ফোনও বন্ধ। জেসমিন শায়লার কাছে এসে উদাস মুখে বসে থাকেন, আগের মতো গল্প তেমন করেন না। এত ব্যাগ ট্যাগ গুছিয়ে যাচ্ছিস কোথায়? শায়লার প্রশ্ন শুনে অপলা ব্যাগের চেইন লাগিয়ে উত্তর দিল। ফুপি, আমার ভালো লাগছে না, একটু বাসা থেকে ঘুরে আসবো। শায়লা আর অপলাকে কিছু বললেন না। ঘুরে আসুক মেয়েটা কিছুদিনের জন্য, অনেকদিন যাবতই বাড়ির সঙ্গে ওর যোগাযোগ নেই। পরদিন সকালে আজলান এসে অপলাকে নিয়ে গেল। এবার আর আগের বারের মতো ঝামেলা নেই। আগেরবার বাড়িতে এসে যা ধোঁকা খেয়েছিল সে। হঠাৎ অপলার ফোন বেজে উঠল। স্ক্রিনে শায়লার নাম ভেসে উঠলেও অপলা ফোন ধরতেই মমর গলার আওয়াজ শুনতে পেল। মম ফোন ধরে বলল, বাসায় আজকে বিরাট কাহিনী ঘটেছে আপু। অপলা বিছানা ঝাড়ু দিতে দিতে বলল। কি হয়েছে? মম নির্দ্বিধায় বলল, আমার ক্রাশ ইজ ব্যাক। অপলা ফোনটা কানের সামনে ধরে বলল, এই বদমাইশ বান্দর মিচকেটা ফিরে এসেছে। মম গলায় কৃত্রিম রাগ এনে বলল। আমার ক্রাশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে না আপি। অপলা ফের প্রশ্ন করল। এরপর কি হয়েছে? জেসমিন আন্টি দিয়েছে নাকি দুঘা? মম বিরক্ত হয়ে উত্তর দিল, এত বড় খাম্বাকে আবার মারা যায় নাকি? আন্টি খুব চিল্লাপাল্লা করেছে, ওরহান ভাইয়া বকা দিয়েছে, ওসামা ভাইয়া একেবারে সাফ সাফ বলে দিয়েছে সে কমলাকে বিবাহ করিবে নট। বাসায় বড়সড় লঙ্কা কাণ্ড ঘটার পর আপাতত সব ঠান্ডা। যা বুঝলাম, ওসামা ভাইয়ার জেদের কাছে কেউ টিকতে পারেনি। আসলে ওসামা ভাইয়া মেবি আমাকেই বিয়ে করবে, তাই এত সব কিচ্ছা শুরু করেছে। বাট নো প্রবলেম, আমি এক পায়ে খাড়া আছি ওসামা ভাইয়াকে শাদি করার জন্য। আই হ্যাভ নো প্রবলেম। অপলা ফোনের মধ্যেই মৃদু স্বরে মমকে একটা ঝাড়ি দিল। তবে ঝাড়ির প্রভাব মমর ওপরে সেভাবে পড়ল না। মম নিজের আজগবি কথাবার্তা চালিয়েই গেল। খুশির মুহূর্তে তার মাথা ঠিক থাকে না। বাড়িতে অপলার তেমন একটা ভালো লাগছে না, সময় যেন কাটতেই চায় না। ওই বাড়িতে ফুপি আর মমর সঙ্গে থাকলে সময়ের খেয়ালই থাকে না, কখন যে সময় কেটে যায় বোঝাই দেয়। বাড়িতে বাবাও তেমন থাকেন না, আজলাম ভাইয়া বেশিরভাগ অফিসেই থাকে। মিলার সঙ্গে অপলা মিশতে চাইলেও মিলা তেমন পাত্তা দেয় না অপলাকে, কেমন একটা এড়িয়ে চলে তাকে। বাধ্য হয়ে অপলাও আর তেমন ভাব জমাতে যায় না মিলার সঙ্গে। দরকার কি এত আগ বাড়িয়ে আলাপ জমবার? দুদিন থেকেই আবার নিজের গাট্টি বস্তা নিয়ে অপলা শায়লার কাছে চলে এলো। অপলাকে দেখে শায়লার ঠোঁটের হাসি প্রসারিত হলো। সেই সময় বাড়িতে জেসমিনও ছিল, শায়লার সঙ্গে গল্প করতে এসেছিলেন। অপলাকে জেসমিন কেমন অদ্ভুত দৃষ্টিতে বারবার ঘুরে ঘুরে দেখছিল। সচরাচর জেসমিন অপলার দিকে এভাবে তাকায় না, বারবার ঘুরে ঘুরে দেখেও না। অপলা কেমন অস্বস্তির চোখ ফিরিয়ে নিচ্ছিল। আজ কি হলো হঠাৎ? কি রে অপলা, আমাকে ছাড়া কেমন কাটলো রে? মিস করিসনি আমাকে? অপলা শায়লার কোলে মাথা রেখে বলল, তার বলতে আমার তো এখানেই সবচেয়ে বেশি ভালো লাগে। মা মারা যাওয়ার পর থেকে ওই বাড়ি গিয়ে হয়ে গেছে পরের বাড়ি, তবু কেমন যেন অদ্ভুত টানে আমার বারবার ছুটে যেতে ইচ্ছে করে সেখানে। শায়লা অপলার মাথায় বিলি কাটতে কাটতে বললেন, এত তাড়াতাড়ি ফিরে এলি এবার? আমি ভেবেছিলাম আরো কিছুদিন হয়তো থাকবি। অপলার চোখে আকস্মিক পানি চলে এলো। সে যথাযথ চেষ্টাও করলো শায়লার দৃষ্টি হতে নিজের চোখের পানি আড়াল করতে। ভাঙ্গা ভাঙ্গা গলায় অপলা বলল, বাবা তো আগে থেকেই বাড়িতে একটু কম থাকে, ব্যবসার কাজ সামলে রাতে বাড়ি ফেরে। আজলান ভাইয়ের আছে অফিস, আমার সঙ্গে কথা বলার এত সময় কই তার? শায়লা প্রশ্ন করল,
তোর ভাবি মিলা আছে তো, ওর সঙ্গে সময় কাটাবি, ওর সঙ্গে মিশলে তোর ভালো লাগবে। অপলা আক্ষেপ করে বলল, ভাবি আমায় পছন্দ করে না ফুপি। আমি মিশতে চাইলেও কেমন এড়িয়ে এড়িয়ে চলে আমায়, খুব একান্ত প্রয়োজন ছাড়া কথাই বলে না। তাই আমিও আর আগ বাড়িয়ে মিশতে চাই না। শায়লা অবাক হয়ে বলল, সে কি রে, বিয়ের প্রথম প্রথম তো বেশ খাতির ছিল তোর সঙ্গে, কোনো ঝগড়া ঝামেলা হয়েছিল নাকি? অপলা দীর্ঘশ্বাস ফেলে বলল, ফুপি, মা থাকাকালীনই ভাবি ভাইয়ার বিয়ের পরপরই ভাবির খালামণি তার ছেলের জন্য আমায় চেয়েছিলেন। মা কিংবা বাবা কারোরই এই বিষয়টা ভালো লাগেনি। এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গিয়েছিল ছেলের আগে বিয়ে হয়েছিল, সবকিছু আমাদের কাছ থেকে গোপন করে বিয়ের প্রস্তাব দিয়ে হয়েছিল। তাই মা কিংবা বাবা কেউ সম্পর্কটা নিয়ে আগাতে চাচ্ছিল না। বাবা সাফ না করে দিয়েছিল। এরপর থেকেই ভাবি আমার সঙ্গে কেমন একটা দূরত্ব বজায় রাখেন। আমি জানি না এতে আমার দোষ কি, তাই আমিও আর আগ বাড়িয়ে মিশতে যাই না। অপলার সব কথা শায়লা মনোযোগ দিয়ে শুনলেন। দীর্ঘ সময় চুপ করে থাকার পর বললেন, আচ্ছা অপলা, তোকে একটা প্রশ্ন করি। শায়লা অপলার চুলে বিলি কেটে দেওয়ার আরামে অপলার চোখ বুজে আসছিল। অপলা তবুও শায়লার কথায় সায় দিল। অপলার সায় শুনে শায়লা বললেন, আচ্ছা অপলা, উসামাকে তোর কেমন লাগে? অপলা নিচু স্বরে বলল। ওটা তো একটা মর্কট রাস্কেল। তবে শায়লার কান অবধি তা পৌঁছালো না। শায়লা অপলাকে পুনরায় বলল, যা জিজ্ঞেস করলাম তা বল, কি পুন পুন করছিস কানের সামনে? অপলা বিরক্তি মাখা গলায় বলল, মানুষকে যেমন লাগে তেমনই লাগে। তুমিও না আজকাল কি সব প্রশ্ন করো ফুপি? মমর পেছনে ছুটতে ছুটতে তোমার মাথাটাই গেছে মনে হয়। শায়লা হতাশ দৃষ্টিতে অপলার দিকে তাকিয়ে রইল। অপলা চোখ বুজে একটা গভীর ঘুম দিল। এই মুহূর্তে তার প্রচণ্ড ঘুমের প্রয়োজন। শায়লা ভাতের লোকমা তুলে অপলার গালে দিতেই অপলা ঘুম ঘুম চোখে চিবুতে লাগলো। ভেবেছিল আধা ঘন্টা জন্য একটু ঘুমিয়ে নেবে, কিন্তু ঘুমোতে গেলে সময় যে কোন ফাঁকে কেটে যায়। শায়লা অপলার মুখে ভাতের লোকমা মাখিয়ে তুলে দিতে দিতে বলল, তোর বাবাকে ফোন করেছিলাম। অপলা মুখে ভাত নিয়ে বিকৃত স্বরে বলল, কি বলে বাবা? বাবা খেয়েছে রাতে? শায়লা ভাত মাখতে মাখতে বলল, তোর বাবা কিছু বলার সুযোগ পায়নি, আমি সব বলেছি। অপলা পানির গ্লাস থেকে এক চুমুক পানি খেয়ে বলল। তা কি বললে? শায়লা নির্দ্বিধায় বলল, তোর বিয়ের কথা। কি? অপলা প্রচণ্ড জোরে বিষম খেল। অপলার এরূপ অবস্থা দেখে শায়লা বলল, এমন ভান করছিস যেন জীবনে বিয়ে করবি না, সারা জীবন আইবুড়ো হয়ে বসে থাকবি। তোর বান্ধবীরা কয়েক বছর পর বাচ্চা নিয়ে ঘুরবে, তুই বসে বসে সন্ন্যাস জীবন পালন করিস। অপলা মুখ ভোতা করে বসে থাকলো। খানিক বাদেই শায়লাকে বলল, তা পাত্রটা কে শুনি? তুমি আজকাল ঘটকালি শুরু করেছো ফুপি? শায়লা শান্ত গলায় উত্তর দিল, উসামা আফতাব চৌধুরী, ব্রাদার অফ ওরহান আশফাক চৌধুরী। অপলা যেন টাস্কির ওপরে টাস্কি খেল। সে প্রচণ্ড উত্তেজিত গলায় বলল, কি ফুপি, তুমি কি পাগল হয়েছো? তুমি বাবার সামনে ওই ছাগলের কথা কেন বলতে গেলে? আমি তোমাকে বলে রাখলাম, জীবনে দরকার হলে বিয়ে করব না। মাজারের সামনে স্টিলের থালা নিয়ে বসবো, ভিক্ষা করব, তাও ওই ছেলেকে আমি বিয়ে করব না। শায়লা মোটেও অবাক হলেন না। খুব বেশি উত্তেজিত হলে মেয়েটার মাথা চড়ে যায়, তখন অনেক আঁশগবি কথাবার্তা বলে ফেলে। শায়লা ভাতের খালি প্লেট নিয়ে অপলার ঘর থেকে বের হয়ে গেলেন, যেন অপলা কি বলেছে তিনি শুনতেই পাননি। অপলা সারা রাত ভাবল এই অবস্থা থেকে বাঁচার উপায়। সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই মুহূর্তে হলে গিয়ে ওঠা, না হলে ফুপি সামনে থাকলে সারাদিন বিয়ে নিয়ে উসামাকে নিয়ে জ্বালিয়ে মারবে। কালকেই গিয়ে ভার্সিটিতে গিয়ে এটা নিয়ে কথা বলতে হবে। সকালে ক্লাসে যাওয়ার সময় অপলা মেইন ডোরের কাছে যেতেই কে যেন তাকে পুরুষালী গলার পিছু ডাকলো। অপলার সেই গলা চিনতে সময় লাগলো না। অপলা পিছু ফিরে তাকাতেই উসামা এসে বলল, আমার অনেক কথা আছে তোমার সঙ্গে, আমার সঙ্গে এসো। অপলা ভীষণ অবাক হলো উসামা কি বলতে চায় তাকে। অপলা ফের জিজ্ঞেসও করলো। উসামা জবাব দিল, অনেক বড় কাহিনী, এখানে বলা যাবে না। অপলা আর কথা বাড়ালো না। দুজনেই একসঙ্গে বাইরে বেরিয়ে গেল। উসামা আজকে তার বাইক নিয়ে বের হয়নি। বাড়ি থেকে বাইরে বের হতেই উসামা বলল, দেখো, আমি তোমার একটা প্রবলেম সলভ করেছি, তুমি এবার আমার একটা প্রবলেম সলভ করো। অপলা শান্ত গলায় বলল, আপনি যে বিষয়টার কথা বলছেন ওটা শুধু আপনার একার প্রবলেম নয়, আমিও এর ভুক্তভোগী। উসামা জোরে জোরে শ্বাস ফেলে বলল, তোমার আমাকে সহ্য হয় না, আমারও তোমাকে সহ্য হয় না।
বাসায় আমাদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আশা করি ইতিমধ্যে সবই জেনে গেছো। এখন সব তোমার হাতে আপেল। তুমি জাস্ট কোনোভাবে ম্যানেজ করে বিয়েতে না বলে দাও, বিয়েটা ভেঙে দাও। আমি তোমার উপকার করেছি, তুমি এবার আমার উপকার করো। দেন আমি প্রমিস করছি আমি আর তোমার পিছু লাগতে আসবো না। অপলা উসামার দিকে তাকিয়ে বলল, বিয়েটা ভাঙা এত সহজ না। অলরেডি ফুপি আমার বাবার কাছে সবকিছু বলে দিয়েছে। আমি যদিও চেষ্টা করব বিয়েতে রাজি না হতে, সবচেয়ে ভালো হয় আপনি না করে দিলে। আপনি ছেলে মানুষ, আপনি না বলে দিলে খুব সহজেই বিয়ে ঠিক হওয়ার আগেই ভেঙে যাবে। শুরুর আগে সবকিছু বালি চাপা দিয়ে দিন। উসামা উদ্ভ্রান্তের ন্যায় বলল, কিভাবে করব? বাসায় অবধি কয়েকশো বার না বলেছে, আমার কানের বুকে বের করে ফেলেছে সবাই। অপলা নির্বিঘ্নে বলল, আগের ট্রিকটাই অ্যাপ্লাই করুন। কিছুদিন আগে যেভাবে বিয়ে ভেঙে দিলেন সেভাবেই আবারও এই বিয়েটা ভেঙে দিন। একবার যেহেতু আপনার বুদ্ধি কাজে লেগেছে, তার মানে আবারও এই বুদ্ধিই কাজে আসবে। আপনার রাস্তা আলাদা আর আমার রাস্তাও আলাদা। উসামা কিছুক্ষণ ভেবে বলল, গুড আইডিয়া। তুমি তোমার মতো চেষ্টা চালাও, আমি বাসা থেকে কোথাও হয়ে যাবো কয়েকদিনের জন্য। অপলার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলল, অপলা ঘাড় নাড়িয়ে সায় দিল। অতঃপর উসামাকে ফের জিজ্ঞেস করল। বিয়ে ভেঙে এতদিন কই ঘাপটি মেরেছিলেন? উসামা হাই তুলতে তুলতে বলল, প্রথমে সিলেট, এরপর সাজেক, তারপর কক্সবাজার। অপলা হাঁ করে উসামার দিকে তাকিয়ে রইল। বাড়ির সকল মানুষকে টেনশনে ফেলে হারামজাদাটা এত জায়গায় ঘুরেছে। ক্লাসের শেষে অপলা হল নিয়ে স্যারের সঙ্গে কথা বলছে। হলের একটা সিট খালি আছে, কিন্তু একটু ম্যানেজ করে চলতে হবে। কয়েকদিন সময় দিতে হবে এজন্য। বাড়ি ফিরতেই শায়লা অতি উৎফুল্ল গলায় অপলাকে বলল, তোর বাবার কাছে উসামার ছবি বায়োডাটা সব পাঠিয়ে দিয়েছি। মনে হয় তোর বাবাও পছন্দ হবে ওকে। আমার সোনার টুকরো ছেলে। তোর বাবা অবশ্য ফোনে আমাকে আর তোর ফুপাকে বলেছে ছেলে যদি ভালো হয় তাহলে কথা আগাতে। শায়লার কথা শুনেই অপলার মেজাজ বিগড়ে গেল। কেমন করকরে দৃষ্টিতে সে শায়লার দিকে তাকালো। শায়লার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, নিজের উসামার গুনগাই করেই যাচ্ছে। পরদিন সকালে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির আওয়াজে অপলার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠেই সে জেসমিনকে দেখতে পেল। জেসমিন কাঁদতে কাঁদতে মুখ ফুলিয়ে ফেলেছে। হেসকি তুলতে তুলতে সে শায়লাকে বলল, ভাবি, আমার ছেলেটার কি হলো বলুন? হঠাৎ কি শুরু করলো ও? অপলা মমকে ডেকে ইশারায় জিজ্ঞেস করতেই মমতাকে জানালো উসামা কালকের রাত থেকে বাড়ি ফেরেনি। অপলা মনে মনে প্রচণ্ড উৎফুল্ল অনুভব করলো। মনে মনে একগাল হেসে নিল। উসামার আইডিয়া তাহলে সত্যিই কাজে লেগেছে। বাড়ির আলুথালু অদ্ভুত অবস্থার মধ্য দিয়েও অপলা সেদিন ক্লাসে গেল। জেসমিন আন্টির জন্য অপলার ভীষণ খারাপ লাগছিল, কিন্তু কি আর করা। কয়েকদিন আগে ছেলে বিয়ে ভাঙল, এর মধ্যেই তাকে ধরে বেঁধে বিয়ে দেওয়ার কি আছে? যে বিয়ে করতে চায় না তাকে বিয়ে দেওয়ারই বা এত তাড়া কিসের? ক্লাস থেকে বাড়ি ফিরে অপলা দেখল শায়লা বাড়িতে নেই। মম গম্ভীর মুখে ভাতের প্লেট নিয়ে বসে আছে। অপলা মমকে বলল, কিরে মামু, ফুপি কোথায়? মম খেতে খেতে জবাব দিল। হসপিটালে। অপলা বিস্মিত স্বরে বলল, কেন, কি হয়েছে ফুপি? ফুপি কি অসুস্থ? কিরে মামু, কিছু বলছিস না কেন? মম শান্ত গলায় বলল, জেসমিন আন্টি উসামা ভাইয়ার জন্য টেনশন করতে করতে প্রেশার খুব হাই করে ফেলেছিল। সুগার ফল করে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছেন। পরে আন্টিকে হসপিটালে নিয়ে গিয়েছে। আম্মু হসপিটালে জেসমিন আন্টিকে দেখতে গিয়েছে। অপলা এক পলকের জন্য থমকে গেল। বিষয়টা নিয়ে সে আর উসামা বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। অন্যভাবেও সামাল দেওয়া যেত। অপলা আর কিছু ভাবল না। দৌড়ে গিয়ে ব্যাগ হতে সেই চিরকুটটা বের করল। উসামার নাম্বার নিয়ে মোবাইলে তাকে কল দিল। প্রথমবারে উসামা কল রিসিভ করলো না। বেশ কয়েকবার চেষ্টা করার পর সে উসামার সঙ্গে অপলা কথা বলতে সক্ষম হলো। উসামা ফোন ধরেই বলল, হ্যালো, কে? অপলা তৎক্ষণাৎ উত্তর দিল, আমি অপলা, আপনার সঙ্গে প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কথা আছে। উসামা অতি উৎফুল্ল কণ্ঠে বলল, হ্যাঁ বলো। বিয়েটা ভেঙে গেছে তাই না? অপলা উদাস কণ্ঠে বলল, বিয়ে ভেঙেছে কি না জানি না, তবে খুবই জঘন্য একটা জিনিস ঘটেছে। আপনার মা এসব সহ্য করতে পারেনি। প্রেশার হাই করে
সুগার ফল করে এখন হসপিটালে ভর্তি হয়েছেন। আমি বুঝতে পারছি না কি করবো আপনি। অপলা কিছু বলার আগেই টুট টুট শব্দ করে কলটা কেটে গেল। অপলা কলটা কাটেনি, তবে কি উসামা কেটে দিয়েছে? এটা কেমন ছেলে? এত গুরুত্বপূর্ণ একটা কথা শুনেও কোনো রিয়াক্ট করলো না। শায়লা হসপিটাল থেকে আসতেই অপলা বিশেষ কৌতূহল নিয়ে তার নিকটে আসলো। শায়লা উদ্ভ্রান্তের মতো বলল, আর বলিস না, জেসমিন ভাবির যা অবস্থা, হাত পা কাঁপুনি দিয়ে কিভাবে যে মাটিতে পড়লো। উসামা যে কি ছেলে মানুষই শুরু করেছে কে জানে। অপলা অনেকটা সময় চুপ থাকলো। তার মধ্যে অনুশোচনার রেশ দেখা যাচ্ছে, তবুও স্বাভাবিক গলায় বলল। এখন জেসমিন আন্টি কেমন আছে ফুপি? শায়লা পানির গ্লাস হাতে নিয়ে অপলার দিকে তাকিয়ে বললেন, এখন আছে আগের চেয়ে ভালো। আমার সঙ্গে একই গাড়িতে করে বাড়ি ফিরেছে, পরে ওরহান ধরে ধরে বাসায় নিয়ে এসেছে। অপলা ছোট্ট করে শ্বাস ফেলল। অপলা তার মোবাইল থেকে আবার উসামাকে ফোন করলো। এবার তার ফোন বন্ধ দেখাচ্ছে। উফ, কি যে হলো এই মানুষটার! বিবিধ প্রকার মানসিক অশান্তি নিয়ে অপলা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘুমে তার চোখ বুজে এলো। টেনশনে তার ঘুম পাচ্ছে কেন। আপু, মমর ডাক শুনে অপলা ঘুম ঘুম চোখে তার দিকে ফিরে তাকালো। উঠে বসতেই মম ফের বলল। ভাত খাবে না? অপলা ঘুম ঘুম গলায় বলল। আসছি, তুই গিয়ে বস খাবার টেবিলে। অপলা খাবার টেবিলে গিয়ে দেখলো মম একা বসে আছে। অপলা খাবার বাড়তে বাড়তে মমকে জিজ্ঞেস করলো। ফুপি কোথায়? ফুপি খাবে না? মম জবাব দিল। জেসমিন আন্টিদের বাসায় গিয়েছে, ওসামা ভাইয়া ফিরে এসেছে। উসামার কথা শুনতেই অপলার সম্বিত ফিরে পেল। উসামা এত জলদি ফিরে এলো, যাক ভালো হয়েছে। কিন্তু এবার বেশ মুশকিল হয়ে গেল অপলার জন্য। বিয়েটা কিভাবে ভাঙবে সে? আজ অপলার ক্লাস নেই। বেশ দেরি করেই ঘুম থেকে উঠল সে। ঘুম থেকে উঠেই শায়লা বলল। অপলারে, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সামনে বিয়ে, তুই এত দেরি করে উঠেছিস ঘুম থেকে? কই আমার সঙ্গে থেকে থেকে একটু বাড়ির কাজগুলো শিখে নিবি, তা না করে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। বিয়ের কথা শুনতেই অপলা এক লাফে উঠে বসল। তার মানে কি ওই নেংটি ইঁদুরটা বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে? হায় আল্লাহ, এ কি সর্বনাশ হয়ে গেল তার! অপলা মুহূর্তেই প্রতিবাদ করে উঠল। আমি মরে গেলেও এই বিয়ে করব না। আর আমি ভালো করেই জানি যে বাবার ভাইয়া বিয়েতে কেউ রাজি হবে না, সুতরাং বিয়ের চিন্তা বাদ দাও। আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। শায়লা জবাবে বললেন। তোর বাবাই আমাকে সকালে ফোন করে বলেছে ছেলে তার পছন্দ হয়েছে। আজলানের কোনো সমস্যা নেই, ওরহান বাইরে চলে যাবে, তাই জেসমিন ভাবি চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কাজটা সেরে নিতে। আর তুই দূরে তো কোথাও যাচ্ছিস না, আমাদের কাছেই তো থাকবি। আমরা থাকি 3 তলায়, তুই থাকবি 2 তলায়, এতটুকুই তো শুধু পার্থক্য। অপলা এক লাফে বিছানা থেকে নেমে বলল। থাকবোই না আমি এই বাড়িতে। হলে গিয়ে উঠবো, সেখান থেকে পড়াশোনা করব। বাড়ি থেকে টাকা না দিলে টিউশন করাবো। শায়লা ভেংসি কেটে বললেন। আহারে, মহারানী হলে গিয়ে উঠবেন। একা বিছানা ছাড়া ঘুম হয় না, মাছ মাংস মুরগি ছাড়া খাওয়া হয় না। হলের হাত ধোয়া পানির মতো দেখতে, ডাল খাবে কি করে? অপলা চুপ করে রইল। তার হাত পা বাঁধা। না সে হলে গিয়ে থাকতে পারবে, আবার না হলে তাকে উসামাকে বিয়ে করতে হবে। কোথায় যাবে? অপলা গম্ভীর মুখ করে নাস্তা খেয়ে উঠল। খেয়ে উঠতেই বাবার কল পেয়ে সে ফোন রিসিভ করল। আতিউর কবির অপলাকে বললেন। অপলা, মা কেমন আছো? অপলা কৃত্রিম হেসে বলল। ভালো আছি বাবা, তোমার শরীরটা কেমন আছে বাবা? ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো তুমি? আতিউর কবির জবাবে বললেন। আমি আছি ভালোই। এখন কাজের কথায় আসি। শায়লা আমাকে একটা ছেলের কথা বেশ কিছুদিন যাবতই বলছে। আমি ছেলের ছবি দেখেছি, দেখতে শুনতেও ভালো, আবার ছেলে শিক্ষিত। ছেলের পরিবারের সঙ্গেও কথা বলেছি। ছেলের পরিবারের মানুষজন প্রচণ্ড আন্তরিক। সব দিক বিবেচনায় আমার প্রস্তাবটা বেশ ভালো লেগেছে। পাত্রের বড় ভাই দেশের বাইরে থাকে, তার ফ্লাইট কিছুদিনের মধ্যেই, তাই পাত্রের মা চাচ্ছিলেন বিয়েটা এর মধ্যেই করে ফেলতে। আমি জানি তুমি আমার কথা কখনোই ফেলতে পারবে না। আমি শায়লাকে এবং পাত্রের মাকে কথা দিয়ে ফেলেছি। তুমি মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নাও। আর আরেকটা কথা, পাত্রপক্ষ পরশু আকত করে ফেলতে চাচ্ছে। সন্ধ্যার পর আজলান গিয়ে তোমাকে নিয়ে আসবে বাড়িতে। তাহলে আমাদের বাড়িতেই পরশু তোমার আকত হবে। আশা করি এই বিষয়ে তোমার কোনো আপত্তি নেই।
অপলা আর কোনো কথা বলতে পারল না। বাবা এক কথার মানুষ, বাবা যেহেতু কথা দিয়ে ফেলেছেন তা কোনো মূল্যেই তিনি ভঙ্গ করবেন না। অপলার চোখ বেয়ে পানির ধারা বয়ে গেল। বাবা একটাবার সরাসরি জিজ্ঞেস তো করতেই পারতেন অপলার এই বিয়েতে মতামত আছে কিনা। আর এমনিতেও বাবার কথার ওপর কথা বলার সাহস অপলার নেই। অপলা বিকাল অবধি উসামার জন্য অপেক্ষা করল। বারবার দরজার ম্যাজিক আই দিয়ে দেখছিল উসামা ছাদে ওঠে কিনা। অপলা ভেবেছিল বিয়ে নিয়ে সরাসরি উসামার সঙ্গে কথা বলবে। অপলাকে অবাক করে দিয়ে সেদিন ছাদে এলোই না উসামা। অপলা বারবার উসামার ফোনে কল দিল, ফোন বন্ধ দেখাচ্ছে। উসামা হয়তো সিমটা অফ করে দেখেছে। সব অঘটন কি আজকেই ঘটেছে নাকি? অসহ্যকর পরিস্থিতি। উসামা তাকে পছন্দ করে না। অপলার নিজেরও উসামাকে দেখলে মেজাজ বিগড়ে যায়। এই ম্যানারলেস ছেলের সঙ্গে সে কী করে জীবন কাটাবে? দুঃখে অপলার মাটিতে শুয়ে কাঁদতে ইচ্ছে হলো। এই ছেলে তার জীবন তেজপাতা নয়, বরং কচুপাতা করে ছাড়বে। জিনিসগুলো এখানে রাখলাম, ভালো করে দেখে নিও, পরে আবার আমায় দোষ দিতে এসো না যেন। যেমন ছিল আমি তেমনই রাখলাম। মিলার কথা শুনে অপলার ঘরের মেঝের দিকে একবার চোখ মেলে তাকালো। ওরহান ভাইয়া এসে একটু আগে বিয়ের একগাদা জিনিসপত্র দিয়ে গেছে। সঙ্গে ছিল ওরহানের বউ প্রিমা। এত অমায়িক তিনি। অপলার সঙ্গে অনেকক্ষণ আলাপ আলোচনা করে গেছেন। অপলা ভেতরে ভেতরে অসুখ থাকলেও সে সেই ভাবটুকু প্রকাশ করেনি। বাড়িতে কেমন উৎসব উৎসব ভাব। একগাদা আত্মীয় স্বজন অপলাদের বাড়িতে ভিড় করেছে। এর মধ্যে অনেকে অপলা ঠিকঠাক চেনেও না। অপলার চাচি রুনা আর শাইলার বুদ্ধিতে অপলাকে রাতে হলুদ লাগানো হবে। এই ছোটোখাটো করে বাড়ির লোকজনদের নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানটা হয়তো বড় করেই করা হতো, কিন্তু অপলার বাবা এসব অপছন্দ করেন বিধায় ছোট করেই আনন্দ ফুর্তির জন্য করা হবে। অপলা অবশ্য অনুভূতিহীন, তার এসবের প্রতি বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নেই। এই বিষয়টা না হলেই সে হাঁপ ছেড়ে বাসত। আবার গায়ে হলুদের বাসনা। মম যখন গভীর মনোযোগে অপলাকে গায়ে হলুদের জন্য সাজিয়ে দিচ্ছে, অপলা তখন মূর্তির ন্যায় বসে আছে। রজনীগন্ধা আর মাঝে গোলাপ দিয়ে টিকলি, কানের দুল, গলার হার বানানো হয়েছে। শায়লা গিয়ে এসব কাঁচা ফুলের গহনা অপলার জন্য বানিয়ে এনেছে। মম নিজের ধ্যান জ্ঞান সব কিছু দিয়ে অপলাকে তৈরি করেছে। অপলা অবাক হয়ে মমকে দেখছে। তার বিয়েটা উসামার সঙ্গে হচ্ছে, কিন্তু মমর সেভাবে কোনো প্রতিক্রিয়া নেই। অপলা এই বিষয়টাতে বড্ড অবাক হয়েছে। অপলার ফোনে নোটিফিকেশনের টুংটাং আওয়াজ হতেই সে ফোনটা হাতে নিয়ে যা দেখল তাতে তার চক্ষু চড়ক গাছ। অপলার ফেসবুক আইডি থেকে মম একটা ছেলেকে একগাদা নিজের ছবি পাঠিয়ে রেখেছে। অপলা ফোনটা মমর দিকে ঘোরাতেই মম বলল, এটা আমার নতুন ক্রাশ, সুন্দর না আপু, বুয়েটের স্টুডেন্ট। আমার যে কি ভালো লাগে, এত সুন্দর যে আমি রাতে ঘুমালেও ওকে স্বপ্নে দেখি। অপলা বিষম খেয়ে বলল, উসামানা তো ক্রাশ ছিল, তোর ক্রাশে তো বিয়ে হয়ে যাচ্ছে। মম নির্দ্বিধায় জবাব দিল, সো হোয়াট, আমার মন ভীষণ বড়। দিনরাত কয়েকশো পুরুষ আমার মনের মাঝে বাস্কেটবল খেলে। পুরনো গেলে নতুন আসবে। উসামার দিন শেষ, নতুন ক্রাশ আবিরের বাংলাদেশ। অপলা নিরাশ ভঙ্গিতে মমর দিকে তাকিয়ে রইল। এই মেয়েটা মিনিটে মিনিটে ক্রাশ খায়। শায়লা হঠাৎ তার ফোন নিয়ে এসে একটা ভিডিও অপলাকে দেখালো। এক রাশ অচেনা মানুষ উসামার গালে হাতে হলুদ মাখাচ্ছে। তাদের সারা শরীরে রং, যেন এই মাত্র তারা রং খেলে এসেছে। অপলা মনে মনে বিড়বিড় করে বলল, ভণ্ড একটা, বিয়ের প্রতি ইন্টারেস্ট নেই, আবার ঢং করে গায়ে হলুদ মাখানো হচ্ছে, শালা নেংটি ইঁদুর। উসামার গায়ে পরনে সাদা কাবলি সেট হলুদের আভায় ছেয়ে গেছে। তার মোহনীয় রূপের ঝলকে অপলা ফেলফেল করে তাকিয়ে রইল। কোকড়ানো চুলগুলোকে আলুথালু মেঘের মতো লাগছে কেন? অপলার চাচাতো বোন নাফিসা ইলমা তাকে হলুদ লাগালো। হলুদের ছোঁয়াও অপলার কোনো প্রতিক্রিয়াই নেই। নিজের দৃষ্টি দ্বারা সে চারিপাশের সকলের আনন্দ উদ্দীপনা দেখতে লাগলো। সকলের এই আনন্দমাখা হাসি তো সে দেখতে চেয়েছিল। বিয়েটা ভেঙে গেলে কি সে এসব দেখতে পেত? অপলা মনকে সান্ত্বনা দিল, যা হচ্ছে হয়তো এতেই তার কল্যাণ নিহিত। মিলা বারবার অপলাকে আর চোখে দেখছিল। অপলা খেয়াল করেও বিষয়টাকে গুরুত্ব দিল না। মিলা যে তাকে ভালো নজরে দেখছে না, অপলা তা জানে।
সকালে অপলার শান্তির ঘুম নষ্ট করতে শায়লার চিৎকারই যথেষ্ট ছিল। কাল সারা রাত চাচাতো মামাতো ফুপাতো ভাই বোনদের সঙ্গে আড্ডা দিয়ে সকলেই বেশ দেরি করে ঘুমিয়েছে। অতঃপর ফলাফল হিসাবে দুপুর দেরি করে ঘুম থেকে ওঠা। অপলা চোখ ডলা দিতে দিতে ঘুম থেকে উঠল। চোখে মুখে বারবার পানি ঝাপটা দিল। ঘুম যেন তার কাটছেই না। ঘুমের কারণে সকালের নাশতাও তার মিস হয়ে গেছে। শায়লা ঠেলে ঠুলে দুপুরে খাবার খাইয়ে অপলাকে মোমো আর নাফিসার সঙ্গে বিউটি সালনে পাঠিয়ে দিল। অপলা মুখ ভার করে গাড়িতে উঠল। খাড়ার ওপরে মরার ঘা। একে তো বিয়েতে তার মর্জির সামিল নেই, তার ওপর আবার এত আধিক্যতা। আপু, লিপস্টিক কি লাল দেবো নাকি নুট কালার? সালনের মেকআপ আর্টিস্টের কথায় অপলার সম্বিত ফিরল। মোমো নিজেই মেকআপ আর্টিস্টকে বলল নুড লিপস্টিক দিয়ে দিতে। অপলা আয়নায় একবার নিজেকে দেখল। যেই মানুষটাকে সে তার চোখের বালি বলে গণ্য করত, আজ তারই বউ হয়ে তার কাছে যেতে হচ্ছে। হায় কপাল! একেই হয়তো বলে বিধাতার লিখন। সবশেষে মাথায় গোলাপ গোজার মাধ্যমে সাজসজ্জার ইতি ঘটল। অপলার পুরো সময় বড্ড বোরিং কেটেছে। কি হবে এত সেজে? শেষমেশ পড়তে তো হবে ওই জংলামুখ ইঁদুরের খপ্পরে। সব কিছু শেষ করে বাড়িতে ফিরতে সন্ধে হলো। অপলা এসে বসতে না বসতেই শায়লা এসে অপলাকে খাইয়ে দিলেন। বাড়ির ছাদে বিয়ের অনুষ্ঠান চলছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের নাচের তালে ছাদ ভেঙে পড়ার উপক্রম। অপলাকে সকলে মিলে স্টেজে তুলে দিল। ফটোগ্রাফার বারবার করে অপলাকে ফোকাস করে ছবি তুলতে লাগলো। অপলার শুরুতে অস্বস্তি লাগলেও পরে আর বিষয়টাতে তেমন সমস্যা হলো না। ঘন্টা দুয়েক পর সকলের হট্টগোলের আওয়াজে অপলা একটা কথাই শুনল, জামাই এসেছে, জামাই এসেছে। অপলার মুখভঙ্গি নিমিষেই পরিবর্তিত হলো। মুখখানা সে বড্ড গম্ভীর করে ফেলল। বরের বেশে উসামা দেখতে পেয়ে অপলা অবাক না হয়ে পারল না। উসামার কোলে মেহুশ, সাইডে ওর আর প্রিমা দাঁড়িয়ে। উসামা এসে অপলার সাইডে বসতেই অপলা আরও কিছুটা পিছিয়ে গেল। উসামা আর চোখে অপলার দিকে তাকালো। অপলা ফিস ফিস করে বলল, ড্যাং ড্যাং করে বিয়ে করতে চলে এসেছেন। আমি আপনাকে কতবার করে ফোন দিয়েছি, আপনি চাইলেই সব কিছু সুন্দরভাবে সলভ করতে পারতেন। এভাবে অন্তত সংসারে বসে থাকতে হতো না। উসামা অপলার দিকে বেশ খানিকটা সময় তাকিয়ে রইল। এরপর বলল, বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। আমি তো চেষ্টা করেছি, তুমি তাও করোনি। আমি বাসা থেকে ভয়াবহ ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছে। নাহলে তোমার মতো ঢঙ্কি রংচটা মেয়েকে বিয়ে করতে আমার বইয়ে গেছে। অপলা কটমট করতে করতে উসামার দিকে তাকালো। চোখে যেন তার জ্বলন্ত আগুনের কুণ্ডলী। উসামা খানিক বাদেই কেমন মিইয়ে গেল। কাজী আসতেই সকলে কাজী সহ উসামা অপলাকে ঘিরে ধরল। কাজী প্রথমে অপলাকে কবুল বলতে বললে অপলা বেশ কিছুটা সময় চুপ করে থাকল। অপলার মৌনতার টের পেয়ে শায়লা সকলের অগোচরে অপলাকে চিমটি কাটল। চিমটি খেয়ে অপলার সম্বিত ফিরতেই সে কবুল বললে সকলে আলহামদুলিল্লাহ বলল। উসামার ক্ষেত্রে উল্টো ব্যাপার ঘটল। সে দেদারসে কবুল বলে দিল। উসামার কবুল বলা শুনে জেসমিন শায়লার দিকে তাকিয়ে মিটমিট করে হাসলেন। বাসা থেকে যেই পরিমাণ শার্টিং উসামাকে দেওয়া হয়েছে তাতে উসামা কবুল বলতে বাধ্য। উসামা কেন তার ঘাড়ও কবুল বলতে বাধ্য। কাজী স্টেজ থেকে নামতেই অপলা উসামাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, চেয়েছিলাম স্বামী, আল্লাহ দিলেন এক স্বামী বেশি নেংটি ইঁদুর, ক্ষমা ভর্তি যার ছল চাতুরি। উসামা নিজের ঘোর অপমান সইতে না পেরে বলল, সামপেঞ্চ, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম বউ, আল্লাহ দিয়েছেন এক নাগিন বেশি অসভ্যিনী নারী, যার মনে শুধু বিষ আর বিষ। আমাকে ধ্বংস করে দেবে ফর শিওর। এভাবে কাটলে অতি শীঘ্রই বাংলাদেশের বন্যায় ডুবে যাবে। নিজের কান্না থামাও, জনগণের প্রাণ বাঁচাও। অপলা চোখের পানি আলতোভাবে মুছে ঝাপসা চোখে উসামার দিকে তাকালো। উসামার সেদিকে কোনো হেলদোল নেই। অপলার বড্ড দুঃখ হলো। বিয়ের দিন বিদায় বেলার অন্য মহিলাদের স্বামীরা তাদের কত সান্ত্বনা দেয়, আদর করে বুঝিয়ে সুজিয়ে কান্না থামায়। এদিকে তার কপালে জুটেছে এক পিস। বিদায় বেলায় বউকে সান্ত্বনা দেওয়া তো দূর, সে জনগণের নিরাপত্তা নিয়ে হেদিয়ে মরছে। অপলার বারবার বাবার কথা মনে পড়ছে। আসার সময় বাবার করুণ চাহনি অপলাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। মেয়েদের জীবন এত অদ্ভুত কেন? যেখানে জন্ম সেই জায়গাটাও ছেড়ে চলে যেতে হয়। অপলা আবার হাত দিয়ে চোখ মুছল। অপলা গাড়ির জানালার সিটটায় বসেছে। মাঝে ওসামা আর ওই পাশের সিটে প্রিমা।
প্রিমার কোলে ঘুমন্ত মেহুইশ, ড্রাইভারের সঙ্গে সামনে ছিটে ওরহান, পেছনের গাড়িতে মমো, শায়লা ও তার স্বামী এবং জেসমিন, আরও বরযাত্রী অনেকেই আছে। অপলার মন বেজায় খারাপ, ভেতরে ভেতরে কেমন ভয়ও লাগছে। বাড়ির সামনে গাড়ি এসে থামতেই সবাই গাড়ি থেকে নামার তোড়জোড় করতে লাগলো। রাত 3টা বেজে গেছে ইতোমধ্যেই। অপলার চোখ ঘুম ভর্তি। নতুন বউ বিধায় কাউকে সে কিছু বলতেও পারছে না। সকলে দোতলায় ওঠা মাত্রই জেসমিন উসামার ঘরের গেট খুলে অপলাকে সেখানে বসিয়ে রেখে এলো। অপলা ভেতরে ঢুকে চমকে গেল। পুরো বিছানা ফুল দিয়ে সাজানো, ফুল পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিছানা ও মেঝে উভয় জায়গাতেই। অপলার ইচ্ছে হলো শরীর এলিয়ে দিয়ে শুয়ে পড়তে, তবে লোকলজ্জার ভয়ে সে তা পারল না। জেসমিন বড় দুটো লাগেজ নিয়ে এসে আলমারির সামনে রাখলো। অপলাকে বলল, অপলা, তোমার ব্যাগগুলো এখানে রেখে গেলাম। আপাতত এখান থেকে কিছু বের করে পরে নাও, তারপর কাল সময় হলে লাগেজ খুলে সব কিছু বের করে আলমারিতে বের করে তুলে রেখো। অপলা তার পরিহিত বিয়ের ভারী জামাকাপড় গহনা ছেড়ে কামিজ পরে নিল। বড্ড ঝাড়া হাত পা লাগছে এখন। এতক্ষণ মনে হচ্ছিল যেন শরীরে বস্তা জড়িয়ে রেখেছিল সে। একটু হেলান দিয়ে বসতেই চোখে ঘুম জড়িয়ে এলো। কখন যে ঘুমিয়ে পড়ল সে টেরও পেল না। জোরে দরজা লাগানোর শব্দে অপলার নিদ্রা ভঙ্গ হলো। ঘুম ঘুম চোখে সে দরজার দিকে তাকালো। তড়িতে তার ঘুমের রেশ কেটে গেল। শেরওয়ানি পরা উসামা কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। অপলা উঠে বসলো। এই ভণ্ডটা তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? অপলা অপ্রস্তুতভাবে এদিক ওদিক তাকালো। উসামা বিনা বাক্য ঘরে ঢুকে ওয়াশরুমে গিয়ে শেরওয়ানি ছেড়ে এলো। একটা কালো রঙের কাবলি পরে বাইরে বের হলো। অপলার সামনে এসে বিছানায় বসতে না বসতেই অপলা বলল, আরে বিছানায় কেন উঠছেন? উসামা বিস্মিত ভঙ্গিতে অপলার দিকে তাকিয়ে বলল, আমার পেছনে আমি উঠবো না? অপলা ফের প্রশ্ন করল। না, মানে আপনার বিছানায় ঘুম হবে? উসামা কিছু বুঝতে না পেরে বলল, মানে ঘুম হবে না কেন? আমি অনেক টায়ার্ড। অপলা কিঞ্চিত হেসে বলল, আসলে আপনার তো আবার ধুলোবালি মাখা রাস্তায় শুয়ে অভ্যাস। চালের পুরনো চটের বস্তা গায়ে দেওয়া ছাড়া নাকি আপনার ঘুমই হয় না? এই নরম বিছানায় কি আপনার ঘুম হবে? এর চেয়ে ভালো হয় আপনার জায়গা যেখানে, আপনি সেখানেই চলে যান। উসামা বিছানায় হাত পা বিছিয়ে বলল, ওমা, তাই? তুমি কিভাবে জানলে? তুমিও বলছি ওই রাস্তায় বসে ভিক্ষা করতে? অপলার গাল লজ্জায় অপমানে লাল হয়ে গেল। এভাবে মুখের ওপরে উসামা তাকে কিভাবে বলল? তো অপলা বিছানার মাঝে কোলবালিশ রেখে বলল, এটাকে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার ভেবে ঘুমিয়ে পড়ুন। আর খবরদার, যদি ঘুমের মধ্যে কোলপালি সরিয়ে নিয়েছেন তবে খবর আছে কিন্তু আপনার। নিজের বর্ডারের মধ্যেই থাকবেন। ঘুমের তালে নাচতে নাচতে আবার আমার বর্ডারের মধ্যে চলে আসবেন না। উসামা নিজের জায়গায় শুয়ে পড়ল। পাশ ফিরে অপলাকে বলল, আমি কোলবলি সরাতে যাবো কেন? আমারও তো পরনারের সান্নিধ্যাসের ইচ্ছে নেই। তবে হ্যাঁ, একটা ব্যাপারে আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আমি ঘুমিয়ে পড়লে আমার হাত পা এবং আমি নিচে কোথায় থাকি তা জানি না। হাত পা ছড়িয়ে ছিটে না ঘুমলে আমার ঘুমই হয় না। অপলা বাঁকা দৃষ্টিতে উসামার দিকে তাকালো। তাকে নিজেকেই সতর্ক থাকতে হবে। ওই বদলোকের কোনো ভরসা নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে অপলা যা সন্দেহ করেছিল তাই হলো। উসামা ঘুমের তালে বর্ডার ভেঙে বর্ডার ওই গায়েব করে ফেলেছে। অপলা আর চোখে তাকিয়ে নিচে দেখল কোলবালিশ বেচারা অবহেলিত প্রাণীর মতো নিচে পড়ে আছে। অপলা নিরাশ ভঙ্গিতে কোলবালিশের দিকে তাকিয়ে রইল। দ্রুততার সঙ্গে উসামাকে ঘুম থেকে জাগিয়ে তুলে বলল, বর্ডার কেন ভেঙেছেন? কালকে আমাকে এত বড় বড় ভাষণ শুনিয়ে এখন নিজে কিভাবে বিছানার মাঝখানে এলেন? আপনি তো বাম পাশে শুয়েছিলেন বিছানার। উসামা ঘুম ঘুম গলায় বলল, আমি কিছু করিনি। তুমি বিয়ের খুশিতে কালকে ব্যাগের মতো লাফাতে লাফাতে বর্ডার ভেঙে মাঝে এসেছিলে। তোমাকে সাইড করতে করতে কখন মাঝে এসে পড়েছে মনেই নেই। অপলা নিজের প্রতিবাদী স্বরে বলল, আমি মোটেই ব্যাঙের মতো লাফাইনি। আমি যেখানে রাত সেখানেই কাত। ঘুমের মধ্যে নড়াচড়া করার অভ্যেস নেই আমার। অপকর্ম নিজে ঘটিয়ে আমার দোষ দিচ্ছেন? হ্যাঁ, উসামা সুচালো ভঙ্গিতে বলল, ও রিয়েলি? আমি মজা একা একা বিছানা মাঝে যাইনি। তুমি ধরে বেঁধে ঘুমের ঘুরে আমার ইচ্ছে ধরনের উদ্দেশ্যে আমাকে বিছানার মাঝে নিয়ে গিয়েছিলে। অনেক কষ্টে আমি নিজের সম্ভ্রম রক্ষা করেছি। হে অপরা, তুমি লজ্জা করলে না পরপুরুষের মাঝ সমান এইভাবে টানাটানি করতে? তোমাদের মতো মেয়েদের জন্যই ছেলেটা আজ কোথাও নিরাপদ না।
ছি। অপলা উসামার কথা শুনে দ্রুত উঠে বসে তার দিকে এগিয়ে এসে বলল, কি বলেন? হ্যাঁ, আমি আপনার ইজ্জত লুট করতে গিয়েছিলাম? আমার মোটেও ইচ্ছে নেই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট টাচ করার। আমার রুচি তো এত জঘন্য নয়। উসামা ভ্রু কুঁচকে বলল, হোয়াট? আমি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট? সবাইকে নিজের মতো পাবো নাকি? আমি একদম ইনট্যাক্ট, র্যাপিং করা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, যার তার গায়ে গিয়ে ঢলে পড়া আমার স্বভাব নয়। অপলা আর কথা বাড়ালো না, বিনা বাক্যে বিছানা ছড়ে ফ্রেশ হতে চলে গেল। বিয়ের পরদিনই বউ এত দেরি করে উঠলে বিষয়টা মোটেও ভালো দেখাবে না। অপলা রেডি হয়ে বের হতেই প্রিমা তাকে ডাক দিল, নাস্তার টেবিলে নিয়ে গেল। সকলের সঙ্গে একসাথে নাস্তা সেরে নিয়ে বসতেই জেসমিন বলল, অপলা, তুমি কিন্তু এইবারের নতুন বউ। আজকে তুমি তোমার মন মতো কিছু একটা আমাদের জন্য রান্না করবে। ভয় নেই, আমি আছি, প্রিমা আছে, আমরা তোমাকে সাহায্য করব। অফলা নির্ভয়ে মাথা নাড়ালো। রান্নাটা সে বেশ ভালোই করতে পারে। দীর্ঘ সময় ব্যয়ের পর অপলা ভাত, মাংস ভুনা, মাছের চচ্চড়ি এবং শেষ পাতে খাওয়ার জন্য ডাল রাঁধল। দুপুরের খাবার হিসেবে সকলের পাতে তুলে দিতেই সকলে বেশ আয়েশ করে খেল, প্রশংসাও করল। ওরহান তো অপলাকে বকশিসও দিল। একমাত্র উসামার মধ্যেই কোনো ভাব প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। প্রিমা তাকে শেষ অবধি জিজ্ঞেস করেই বসল, কেমন লাগলো তোমার নতুন বউয়ের হাতের রান্না? উসামা মুখ বাঁকা করে জবাব দিল। এর যে লঙ্গর খানের পাতলা খিচুড়ি আরো বেশি মজা। সঙ্গে সঙ্গে জেসমিন নিজের ছেলেকে উদ্দেশ্য করে বললেন, মাছ মাংস ছাড়া তো খাওয়াই হয় না। তুই আবার লঙ্গরখানার পাতলা খিচুড়ি কবে খেলি? ওরহান একগাল হেসে মিছিমিছি বলল, তোমার যে আজকাল কি হয়েছে মা, তোমার মনে নেই? আমরা যে এমনি একদিন লঙ্গরখানার সামনে দিয়ে যাওয়ার সময় এক ভিক্ষুক মহিলা 4 বছর বয়সী উসামাকে আমাদের কাছে মাত্র 50 টাকায় বিক্রি করে দিয়েছিল। ওর মা তো লঙ্গরখানায় থাকতো, অভাবের তাড়নায় পড়ে উসামাকে বিক্রি করে দিয়েছিল। ছোটবেলায় ওখানে বড় হয়েছে, তাই এখনো ওখানকার খাবারের স্বাদ ভুলতে পারেনি। তাই এখনো যত ভালো খাবার দাবারই উসামা খাক না কেন, লঙ্গরখানার ওই পাতলা খিচুড়ির কথা এখনো ও ভুলতে পারেনি। মায়ের স্মৃতি বলে কথা। উরহানের মিছে বানানো গল্প শুনে সকলে হাহা করে হেসে উঠল। উসামার রগে গটমট দৃষ্টিতে বড় ভাইয়ার দিকে তাকিয়ে রইল। এভাবে সকলের সামনে ইজ্জতের ফালুদা করার কি প্রয়োজন ছিল? উসামার বেগতিক দশা দেখে অপলা মিটিমিটি হাসল। বেশ আচ্ছাভাবেই শায়েস্তা হয়েছে বটটা। আরও লাগতে এসো পেছনে। বানাতে চেয়েছিলাম স্বামী, হয়ে গেল দুলাভাই। একেই বলে কপাল। মম দীর্ঘ নিঃশ্বাস ফেলে অপলার দিকে তাকালো। অপলা মমর কথার তেমন গুরুত্ব দিল না। মম নিজেই অপলাকে ফের বলল, যাই হোক, বলো আমার ক্রাশ কেমন আছে? যত্নটি ঠিক মতো করো তো নাকি তুমি তার? অপলা মমকে শাসনের সুরে বলল। এখন আর এসব উল্টাপাল্টা নামে ডাকবি না। মম এক নিঃশ্বাসে উত্তর দিল, তবে কি ডাকবো শুনি? বিয়ে হতে না হতে এত মহব্বত? বাপরে, স্বামীকে পেয়ে বোনকে ভুলে গেলে? অপলা গম্ভীর কণ্ঠে উত্তর দিল, যা সম্পর্ক তাই ডাকবি, তবে দুলাভাই বলতে পারিস, অথবা মার্জিতভাবে যে কোনো নামে ডাকতে পারিস, কিন্তু ওসব অদ্ভুত নামে ডাকাডাকি করা যাবে না। আর আমি কাউকেই ভুলিনি। তুই তোর জায়গায়, উনি ওনার জায়গায়। অপলার কথাকে সামান্যতম গুরুত্ব না দিয়ে মম তাকে বলল, যাকে আমার ভেবেছিলাম সেও আমার রইল না, ড্যাং ড্যাং করে আমার বোনকে বিয়ে করে ফেললো। এরপর প্রচণ্ড সিনেমাটিকভাবে কপালে এক হাত দিয়ে গান গাওয়ার স্বরে বলল, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, সম্পর্ক বদলে গেল একটি পলকে। অফলা হতাশ হওয়ার ভঙ্গিতে মমর দিকে তাকিয়ে রইল। এই মেয়ের মাথায় কখন কি ভূত ঢোকে কে জানে। কিরে অপলা, কেমন আছিস মা? শ্বশুর বাড়িতে এসে ফুপিকে ভুলে গেলি? অফলা ছুটে গিয়ে শায়লাকে জড়িয়ে ধরল, অভিমানী গলায় বলল, সকাল থেকে অপেক্ষা করে বসেছিলাম, এখন তোমার আসার সময় হলো। শায়লা অপলার কপালে গভীরভাবে চুমু খেলেন। বুকে বেশ খানিকটা সময় ধরে জড়িয়ে ধরে বসে রইলেন। অপলাও বিড়ালের ছানার মতো চুপটি করে বসে রইল। শায়লা বেশ খানিক সময় অতিবাহিত হওয়ার পর অপলাকে মমর আড়ালে ফিসফিস করে বললেন, শোন, একটা কথা বলে রাখি, নতুন নতুন বিয়ে হয়েছে, এগুলো জানা দরকার তোর।
উসামা অফিস থেকে ফেরার আগে একটু সেজেগুজে থাকবি, একটু আতর মাখবি, চুলগুলো ছেড়ে রাখবি। আর এসব কি বুড়ি মানুষের মতো ফুল হাতার ব্লাউজ পরেছিস? হাফ হাতার ব্লাউজ পরবি। আজকাল কি যেন বলে না, ওই যে ব্যাকলেস। আমার সঙ্গে দর্জির কাছে গিয়ে মাপ দিয়ে ওরকম ব্যাকলেস ব্লাউজ বানাতে দিবি। এমন মরা মানুষের মতো ফ্যাকাশে হয়ে মোটেও পরে থাকবি না। পুরুষ মানুষকে কাছে টানতে হলে রূপ যৌবনের যথাযথ ব্যবহার করবি। অপলা লজ্জায় তার হাত দুটো দ্বারা মুখ আবৃত করে বলল, ছি, এসব কি বলছো তুমি? আমি পারবো না এত কিছু করতে। বাড়িতে ওরহান ভাই আছে, আমি ওসব ব্যাকলেস ট্যাকলেস পরতে পারবো না। বড্ড লজ্জা করে আমার। শায়লা অপলার লজ্জা পাওয়া দেখে হইসে বলল, সবার সামনে পড়বি কেন? বিবাহিত মেয়েদের রূপ যৌবন সব নিজের স্বামীর জন্যই বরাদ্দ। স্বামীর সামনে কিসের লাজ লজ্জা? তার কাছে তো তুই উন্মুক্ত বইয়ের মতো। আর ওরহান পরশু ওর বউ বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। এরপর বাড়িতে বাইরের পুরুষ বলতে কেউ থাকবে না, তখন পড়বি। অপলা শায়লার কথার আর কোনো জবাব দিল না, তবে মনে মনে উসামাকে খুব করে ভেঙ্গাল। তার বয়েই গেছে উসামার জন্য এত পরিশ্রম করার। বেটা একটা আস্ত বজ্জাতের ঘাঁটি। শায়লা জেসমিনের সঙ্গে বসে দীর্ঘক্ষণ আলাপ সারলেন। আগে থেকেই তো বান্ধবীর মতো সম্পর্ক তাদের। উসামা আর অপলার খাতিরে সম্পর্কের গভীরতা আরও বেশ কয়েক ধাপ বেড়ে গেছে। কি অবস্থা আপেল? অপলার রাগান্বিত দৃষ্টিতে উসামার দিকে তাকালো। নামের বিকৃতির করণ তার মোটেও পছন্দ নয়। কড়া গলায় বলল, এসব অদ্ভুত নামে আমায় একদম ডাকবেন না। আমার নাম অপলা। উসামা অপলার কথা গায়ে মাখল না, না শোনার ভান করে বলল, কি বললে? আমি না ঠিক শুনতে পাইনি, আবার বলো তো আপেল। অপলার মেজাজ বিগড়ে গেল। উসামার সামনে গিয়ে সে বলল, নিজেকে ঠিক কি ভাবেন আপনি? যা খুশি তাই বলবেন? আমাকে যে এত অদ্ভুত আর উল্টাপাল্টা নামে ডাকছেন, আপনি নিজে তা জানেন? এই ফর্সা গায়ের রং নিয়ে বুঝি এত দেমাগ? আরে ফর্সা তো মূলাও হয়। আপেলের কেজি 400 টাকা আর মূলার কেজি 40 টাকা। শুধু এটাই হলো তফাৎ। উসামা আর চোখে অপলাকে দেখল। অপলার ঝাঁস দেখে আর কিছু বলার সাহস পেল না সে। তবে এর প্রতিশোধ সে অন্যভাবে নেবে। মেহউইশের অপলাকে বড্ড পছন্দ হয়েছে। সে অপলার পিছু ছাড়ছেই না। অপলাও তাকে বেশ আহ্লাদ করে। প্রিমা আর ওরহান বাইরে গেছে। পরশু ভোর 6টায় তাদের ফ্লাইট। কিছু কেনাকাটা বাকি আছে বিধায় মেহউইশকে তার দাদির কাছে রেখে তারা বাইরে গেছে। মেহউইশ একটু পরপর অপলার কোলে উঠে তার গলা জড়িয়ে ধরে বসে থাকে। অপলা বেশ কয়েকবার আদর করে চুমু খেলো মেহউইশের ছোট্ট গালে। পুরো পরীর মতো দেখতে বাচ্চাটা, বড্ড আদুরে। কাল রাতের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। অপলা কোলবালিশটা মাঝে রেখে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার বানালো। যদিও উসামাকে দিয়ে বিন্দু পরিমাণ ভরসা নেই, সে যখন তখন বর্ডার ভেঙে ফেলতে পারে। ঘুমের ঘোরে তার অবস্থা অত্যন্ত বেগতিক থাকে। অপলার গালে কাল বেশ কয়েকবার সে হাত তুলে দিয়েছিল। অপলার তো দম যায় যায় অবস্থা। কতবার যে শোয়া থেকে উঠে উসামাকে ঠিক করে শুইয়ে দিয়ে বর্ডার ঠিক করলো, কিন্তু কোনো লাভ হয়নি তাতে। উসামা গড়াতে গড়াতে সেই মাঝে এসে পড়েছে। অপলা যখন শোয়ার প্রস্তুতি হিসেব বিছানা গুছিয়ে নিল, তখনই দেখল উসামা অর্ধ উলঙ্গ বেশে খালি গায়ে ওয়াশরুম থেকে বের হচ্ছে। অপলা ভয়ে ঢোক গেলে চোখ ফিরিয়ে নিল। ভান করল যেন সে কিছুই দেখেনি। নিজের কাজের দিকে পরিপূর্ণ মনোযোগ দিল। তবে উসামা তার মনোযোগ বারবার ভেঙে দিচ্ছিল। ইচ্ছে করে যেন খালি গায়ে অপলার পাশেই বেশি ঘোরাঘুরি করছিল। অপলা শোচনীয় অবস্থা সামাল দিতে উসামাকে উদ্দেশ্য করে বলল, এভাবে জন্মদিনের পোশাক পরে অর্ধ উলঙ্গ হয়ে কেন ঘুরছেন? লজ্জার কি মাথা খেয়েছেন নাকি? উসামা তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, কেন, তোমার হিংসা হচ্ছে বুঝি? এত হ্যান্ডসাম সুপুরুষ আগে দেখো না নাকি? অপলা তাকে ব্যঙ্গ করে বলল, হ্যান্ডসাম না কচু পোড়া? দেখে তো মনে হচ্ছে একটা বাঁশের কঞ্চি টাওয়াল নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। উসামা অপলার ব্যঙ্গ উক্তি গায়ে মাখল না, উল্টো তাকে খেপানোর জন্য বলল, তুমি চাইলে চেক করে টাচ করে দেখতে পারো এই বাঁশের কঞ্চিতে, আমি কোনো মাইন্ড করবো না। এরপর হাত থেকে ভেজা টাওয়াল বিছানায় ঝেড়ে ফেলে দিয়ে ফের বলল, Zara zara touch me, touch me, touch me. Zara zara kiss me, kiss me, kiss me. Zara zara hold me, hold me, hold me. Zara zara
बिन तेरे सनम इस जहान में बेकरार हम दम 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 बिन तेरे सनम इस जहान में बेकरार हम जरा जरा touch me जरा जरा kiss me जरा जरा hold me जरा जरा মোনালি ঠাকুরের এই অদ্ভুত গান গেয়েও সে তৃপ্ত হলো না। নিজের চোখ টিপে চুমুর ভঙ্গিতে অপলার দিকে তাকিয়ে কেমন অদ্ভুত অঙ্গভঙ্গি করতে লাগলো। অপলা উসামার কাণ্ডে বিব্রত বোধ করল, মৃদু স্বরে চিৎকার করে বলল, আস্তাগফিরুল্লাহ, এমন অশ্লীল অঙ্গভঙ্গির মানেটা কি? আপনার মাথাটা কি গেছে নাকি? উসামার অঙ্গভঙ্গির কোনো পরিবর্তন ঘটল না। আজ সে শপথ করেছে অপলাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার। অপলা আবার বলল, আপনার মাথাটা আসলেই গেছে, ভালো ডক্টর দেখান, অশ্লীল মানুষ, নষ্ট পুরুষ। উসামা তবুও থামল না। সে আরও এক ধাপ ওপরে উঠে গেল। অপলাকে ফের উত্ত্যক্ত করার জন্য বলল, যৌবন আমার লাল টমেটো, হায় রে যৌবন আমার লাল টমেটো। সকলটা হাজব্যান্ডের জামা কাপড় একটু প্রেস করে রাখলে তো পারো। অপলা পাশ ফিরে উসামাকে দেখল, নিজের জামা কাপড় প্রেস করছে সে। চোখে মুখে বিরক্তির ছাপ। অপলা চায়ে চুমুক দিতে দিতে বলল, যার অফিস আছে তার কোনো আক্কেল জ্ঞান নেই, নিজের ড্রেস নিজে প্রেস করবেন। আপনি কোনো বাচ্চা না যে সবকিছু হাতে ধরে করে দিতে হবে আপনাকে। উসামা কোনো জবাব দিল না। শার্ট প্রেস করা শেষে চেঞ্জ করে নিল। জেসমিন আর প্রিমা টেবিলে নাস্তা সাজাচ্ছে। অপলা নিজেই এসব করতে চেয়েছিল, প্রিমাই তো তাকে বাধা দিয়ে বলল, আজকে আমাদের সবার একসঙ্গে বসে শেষ নাস্তা করা, কালকে তো ভোরে চলে যাব, আবার কবে না কবে দেশে আসি। মেহুসটাও খুব ছোট, ওকে নিয়ে এত জার্নি করতে পারি না, বাচ্চাটাও অসুস্থ হয়ে যায়, তাই আজ আমাকে এসব করতে দাও। আমি চলে যাওয়ার পর তোমার সংসারের কাজ তুমি করো। অপলা জবাবে কিছু বলেনি। এত করে যখন বলছে তখন কি আর না করা যায়। জেসমিন আর ওরহান ব্যাংকের কাজে একটু বাইরে গেছে। মেহউইশ নিজের খেলনা নিয়ে খেলছে। প্রিমা রান্নাঘরে দুপুরের খাবার রান্না করছে। উসামা শার্টের হাতা গুটিয়ে বলল, আমি অফিস যাচ্ছি, গেট একটু লাগিয়ে দিয়ে যাও। অপলা কোনো জবাব দিল না। মেহউইশকে কোল থেকে নামিয়ে গেট লাগাতে যেতেই উসামা হুট করে গেটটা ধাক্কা দিয়ে পুনরায় ভেতরে প্রবেশ করল। অপলা ঘটনার পরিপ্রেক্ষিতে এতটাই চমকে গেল যে সে চিৎকার দিতে চাইল। উসামা পরিস্থিতি সামাল দিতে অপলার মুখ এক হাত দিয়ে ধরল, আরেক হাত দিয়ে অপলার দু হাত ধরে রাখল। অপলা চোখ বড় বড় করে উসামার দিকে তাকিয়ে রইল। উসামা অপলার গালে এক গভীর চুম্বন করে বসল। অপলা কিছু বলার আগেই অপলাকে বাঁধন ছিন্ন করে দ্রুত গতিতে নিচে নেমে গেল। অপলা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো এটা তার সঙ্গে? শায়লা মমকে পাঠালেন অপলাকে ডাকতে। মম এসে অপলাকে বলল, আপু, আম্মু তোমাকে একবার ওপরে যেতে বলেছে। অপলা মেহুইশকে কোলে নিয়ে মমর সঙ্গে ওপরে গেল। শায়লা অপলাকে দেখে নিজের পার্সটা বের করে বললেন, আমার সঙ্গে একটু বাইরে চল তো অপলা, জরুরি দরকার আছে। অপলা মেহুইশকে কোলে নিয়ে সোফায় বসে বলল, কোথায় যাবে ফুপি? শায়লা মেহুইশকে অপলার কোল থেকে তুলে মমর কোলে দিয়ে বললেন, ওই ট্রেলারের কাছে তোর জন্য ব্লাউজ বানাতে দেবো বলেছিলাম না। টেইলারের কাছে যাওয়ার কথা শুনেই অপলা বেঁকে বসল। সে মোটেও ওরকম ব্যাকলেস ব্লাউজ পরতে পারবে না উসামার সামনে। বেটা এমনি বদের হাড্ডি, একটু আগে যা বিভৎস কাণ্ড সে করে বসল। অপলা উত্তেজিত গলায় বলল, আমার অনেক কাজ আছে ফুপি, আরেকদিন যাব, আজকে থাক। শায়লা তড়িৎ অপলার হাত ধরে বললেন, তো ট্রেলারের দোকান এই সামনেই, 5-10 মিনিট সময় লাগবে। 10 মিনিট সময় নষ্ট হলে তোর তেমন কোনো অসুবিধা হবে না। অপলা আরও নানারূপ বাহানা দিল, তবে এতে কোনো লাভ হলো না। শায়লা ঠিকই ধরে বেঁধে ঠিকই অপলাকে নিয়ে গেল। অপলা এনিয়ে বিনিয়ে বারবার বলল তার ওসব ব্লাউজের দরকার নেই। শায়লা অপলার মিনতিপূর্ণ বাক্য কোনো কানে দিল না। সে নিজের সিদ্ধান্তেই অটল রইল। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ পেয়ে অপলা ছুটে এলো। গেট খুলতেই এক অপরিচিত ব্যক্তি তার হাতে একটা কার্ড তুলে দিল। প্রিমা লোকটার সঙ্গে অনেকক্ষণ কথা বললেও অপলা চিনতে না পেয়ে তেমন কথা বলল না। অপলা কার্ডটা খুলে দেখলো এটা একটা বিয়ের কার্ড। প্রিমাকে শুধাতেই সে বলল, তুমি জানো কি না জানি না, তবে তোমার পূর্বে ওসময়ের একটা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। মেয়েটার নাম কমলা, ওসময়েরই কাজিন।
এর মধ্যেই কোনো ঘটনাই ঘটে গেছে। উষমার অনিচ্ছার কারণে সম্পর্কটার বিয়ে অব্দি গয়নি। কমলারই বিয়ের কার্ড। অপলার আর কিছু বুঝতে বাকি রইল না। পূর্ব হতেই সে সব জানে, তবুও কৌতূহল দমাতে না পেরে সে বিয়ের কার্ডটা খুলে দেখল। কমলার বিয়ের কার্ড এটা। বরের নামের জায়গায় লেখা রৌদ্র। অপলা বিস্মিত হলো। আজকাল রৌদ্রুর নামটা বেশ কমন হয়ে গেছে। ওসামা বাইরে থেকে এসেই হাত পা এলিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। ভেজাল তোয়ালে বিছানার ওপরে দেখে অপলার মেজাজ বিগড়ে গেল। কাঠখোট্টা গলায় সে বলল, ভেজা টাওয়ালে আবার আপনি বিছানার উপর রেখেছেন কেন? উসামা কোনো জবাব দিল না। অপলাকে হাত ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে বলল, কেমন মেয়ে তুমি? বড় অফিস থেকে এসছে, কোথাও একটু আদর শখ করবে, তা না করে ঝগড়াটা মেয়ের মতো পায়ে পালিয়ে গিয়ে ঝগড়া করছো। কাছে এসে একটু আদর ভালোবাসা তো দিতে পারো। অপলা তেতে উঠে বলল, আপনার মুখে লাগাম দিন। লাজ লজ্জা তো আপনার কিছুই নেই। সকালে ওরকম অদ্ভুত আচরণ কেন করলেন? আপনি একটা চরিত্রহীন। উসামা অপলার আরও কাছে এসে বলল, তুমি আমাকে যতটা চরিত্রহীন ভাবো, আমি এর চেয়েও এক ধাপ উপরে আছি। আজকে হয়তো আমাকে চরিত্রহীন মনে হচ্ছে তোমার, একদিন তুমি আমাকে কাছে টেনে নেবে। তবে আমি কথা দিচ্ছি, সেদিন আমি কোনো বাধা দেব না। অপলা বিরক্তি নিয়ে উসামার দিকে তাকালো। তার বয়ে গেছে এই বজ্জারটার কাছে যাওয়ার। উসামা আকস্মিক এসির পাওয়ার আরও বাড়িয়ে দিল। তার বড্ড গরম লাগছে। অপরদিকে অপলার শীত লাগছে। সে কাঁপতে কাঁপতে বলল, এসি এত বাড়িয়ে দিয়েছেন কেন? আপনার কিসের এত গরম? উসামা হেয়ালি করে জবাব দিল, আমি এমনিতে অনেক হট, তাই আমার গরম একটু বেশি লাগে। বেশি ঠান্ডা লাগলেই কাছে এসো, ঠান্ডার রেশ কাটিয়ে দিচ্ছে। অপলা উসামার কথার মানে বুঝতে পেরে বলল, ইয়া আল্লাহ, তুলে নাও আমায়। উসামা জোরে শব্দ করে বলল, সুম্মা আমিন। অপলার রাগী দৃষ্টিতে উসামার দিকে তাকিয়ে রইল। খাওয়ার টেবিলে বসে জেসমিন কমলার বিয়ের প্রসঙ্গটা নিয়ে কথা তুলতেই অপলা চুপ হয়ে গেল। কমলার বিষয়টা নিয়ে অনেকটা সময় কথা বলার পর জেসমিন অপলাকে উদ্দেশ্য করে বললেন, তুমি এতে মন খারাপ করো না মা। কমলার সঙ্গে ওসামা বিয়ে ভেঙে দেওয়ায় আমার প্রচণ্ড আফসোস হয়েছিল, তবে সেই দুঃখ আমার এখন আর নেই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওসামার ভাগ্যে তুমি ছিলে, আল্লাহ তোমার সঙ্গে ওর জোড়া বানিয়েছেন। অপলা মৌন হয়ে বসে রইল। খাওয়া দাওয়া শেষে উসামার রুমে আসতেই অপলা বলল, কি অবস্থা আপনার? আপনার না হওয়ার বউয়ের বিয়ে হয়ে গেছে, আপনার অনুভূতি কি? উসামা টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, ওকে আমি বোনের চোখে দেখি। অপলা ফের প্রশ্ন করল, তাই নাকি? ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছিল তো বোনের চোখে দেখতেন? ব্যাপারটা কেমন হয়ে গেল না? উসামা অপলার সামনে এসে বলল, হ্যাঁ, যদিও বিয়ে ভাঙার সবচেয়ে বড় কারণ এটা ছিল না। কমলা একজনকে ভালোবাসা, পরিবারের প্রেশারে বলতে পারছিল না। আমি বিষয়টা জানতাম, তাই আমি নিজে বিয়েটা ভেঙে দিয়েছি। সবচেয়ে ভালো বিষয়, ওর পছন্দের মানুষের সঙ্গে এখন ওর বিয়ে ঠিক হয়েছে। আমি যদি এটা নিয়ে খুব হ্যাপি। অপলা সবটা শুনে বলল, যাই বলুন না কেন, আপনাদের কিন্তু মানা তো ভালো, আর নামেও বলিহারি। আর ভালো নাম খুঁজে পাননি আপনারা? এত সুন্দর একটা মেয়ের একটা কেমন নাম, কমলা। মা যখন ফুপির কাছে গিয়ে গল্প করতেন, আমার তখন এত হাসি পেত, উসামার বউ কমলা। উসামা উদাস হওয়ার ভান করে বলল, আমার কপাল যে এখনো খুলেছে তা কিন্তু নয়। আগে সবাই বলতো ওসামার বউ কমলা, এখন বলবে ওসামার বউ আপেল। এমন মনে হয় আমাকে আল্লাহ ভুল করে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলেছেন। আমার আসলে ফলওয়ালা হওয়ার কথা ছিল। আপেল, কমলা, বেদানা, পেয়ারা সব আমার কপালে এসে জুটেছে। বাট এনিওয়ে, আই লাভ আপেল। সেদিন ভোরে সকলের মন প্রচণ্ড খারাপ। ওরহান, প্রিমা আর মেহুইশ চলে যাচ্ছে। অপলারও বেশ খারাপ লাগলো। এই বাড়িতে তার আসার পর ওদের সঙ্গে অপলার বেশ ভালো একটা সময় কেটেছিল। জেসমিন অনেকক্ষণ মেহুইশকে কোলে নিয়ে কাঁদলেন। অপলাও খানিকক্ষণ মেহুইশকে কোলে নিয়ে বসেছিল। উসামা ওরহান প্রিমাদেরকে পৌঁছে দিতে এয়ারপোর্টে গেল। জেসমিনেরও যাওয়ার কথা ছিল, কিন্তু তার শরীরটা বেশ খারাপ থাকায় ওরহান নিষেধ করল। বলল ঘরে বসে ওদের জন্য দোয়া করতে। উসামা ওরহান বেরিয়ে যেতেই অপলা দরজা লাগিয়ে দিয়ে ঘরে ঢুকতেই তার খুব খালি খালি মনে হলো সব কিছু। এই বাড়িতে আসার পর থেকে ওরহান, প্রিমা ও মেহুইশকে দেখে অভ্যস্ত সে। হঠাৎ তাদের প্রস্থান অপলার মনে দাগ কেটেছে।
জেসমিন সকাল থেকেই মুখ গোমরা করে বসে আছেন। অপলা শায়লা অনেক কিছু বলে কয়েও তার খারাপ লাগা দূর করতে পারেনি। উসামা এয়ারপোর্টের কাজ শেষ করে এখন ওখান থেকেই অফিসে চলে গিয়েছে। তাই বিকেল অবধি বাড়িতে কেমন একটা ছমছমে পরিবেশ, একেবারে নিরিবিলি সব কিছু। দুপুরে খাওয়ার পর অপলা কখন যে ঘুমিয়ে পড়ল তা সে টেরও পেল না। শরীরে আঁটসাঁট অনুভব হতেই অপলা জেগে উঠল, চোখ মেলতেই বিস্মিত হলো। উসামা তাকে পেছন থেকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে পা মেলে দিয়ে এলোমেলোভাবে গভীর নিদ্রায় নিদ্রিত রয়েছে। অপলার ইচ্ছে হলো ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, কিন্তু এমন অমানবিক কাজ সে করতে পারল না। নীরবে উসামার হাত দুটো সরিয়ে দিয়ে সরে গেল শুধু। কখন যে চোখ লেগে এসেছিল অপলা টেরই পায়নি। ঘুমটাও বড্ড দেরিতে ভাঙল। ইতোমধ্যে সন্ধ্যাও হয়ে গিয়েছে। ঘর থেকে বের হতেই দেখল জেসমিন বসে চা খাচ্ছে। অপলাকে দেখা মাত্রই সে বলল, অপলা, তোমার জন্য চা বানিয়ে রেখেছি, তুমি খেও। ওসামা উঠলে ওকেও দিও। আর শোনো, আমার শরীরটা আজ ভালো লাগছে না, রাতের রান্নাটা আজ তুমি করবো। অপলা সায় দিয়ে নিজেও চায়ের কাপ নিয়ে জেসমিনের সঙ্গে বসল। চা খেতে খেতে জেসমিনের সঙ্গে অনেকক্ষণ গল্পও করল। অপলার নিজেকে ভাগ্যবতী বলে মনে হয়। ক্লাসে বান্ধবীদের কাছে সে অনেক শুনেছে বিয়ের পর শাশুড়িরা শুধু যন্ত্রণা দেয়, কিন্তু জেসমিন অপলার সঙ্গে এখনও অবধি সেরকম কিছু করেনি। অপলাকে বাড়ির বউ হিসেবে সম্মান দিয়ে এসেছে, যদিও এই বিয়েটাকে অনাকাঙ্ক্ষিত বলেই মানে অপলা। তবুও জেসমিন সব কিছু শুধু স্বাভাবিকভাবেই নিয়েছে। রাতে রান্নার সময় পিঠে সুরসুরি অনুভব হলো অপলার। মনের ভুল ভেবে বিষয়টা এড়িয়ে যেতে চাইলেও তা হলো না। কানের সামনে গরম নিঃশ্বাস ফেলার শব্দ পেতেই অপলা চমকে উঠল। পিছু ফিরতেই উসামার সঙ্গে ধাক্কা খেল। রান্নাঘরে কাজের সময়ে উসামার এরূপ আচরণ অপলার কাছে অশোভনীয় মনে হলো। তবুও শান্ত গলায় বলল, আপনি এখানে কি করছেন? উসামা তৎক্ষণাৎ বলল, আমি তো একটা বাটি নিতে এসেছিলাম, ফ্রিজে পুডিং আছে, ওটা খাওয়ার জন্য। অপলা রান্নার দিকে মনোযোগ দিয়ে খুন্তি নাড়াতে নাড়াতে বলল, আপনার কাজ শেষ হলে তাড়াতাড়ি কেটে পড়ুন। কাজের সময় ঘাড়ের সামনে বসে কেউ এসে বসে থাকলে আমার অসহ্য লাগে। উসামা সহজ কথায় গলে যাওয়ার মতো মানুষ নয়। তড়িৎ অপলাকে কিচেন ক্যাবিনেটের সঙ্গে চেপে ধরল। অপলা কোনো কিছু বলার আগেই অতি চমকপ্রদ এক ঘটনা ঘটে গেল তার সঙ্গে। উসামা অপলার অধর যুগলে মত্ত হলো। অপলা হাত দিয়ে উসামার বুকে বাড়ি দিয়েও তাকে সরাতে পারল না নিজের কাছ থেকে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর কাশির শব্দ পেয়ে উসামার ঘোর কাটল। উসামা আর চোখে জেসমিনকে দরজার সামনে দাঁড়াতে দেখেই তাড়াতাড়ি অপলার নিকট হতে সরে গেল। হাঁপাতে হাঁপাতে জেসমিনকে বলল, আসলে আমি একটা বাটি নিতে এসেছিলাম। বাটি নিয়ে উসামা দ্রুত সরে গেল। অপলা এই অবস্থায় তীব্রতর বিব্রত বোধ করল। জেসমিনকে দেখামাত্র সেও রান্নার দিকে মনোযোগ দিল। জেসমিন অবশ্য এমন ভান করলেন যেন সে কিছুই দেখেনি, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই মুচকি হাসলেন। রান্না শেষ হতেই অপলার রগে ফুঁসতে ফুঁসতে ঘরে গেল। উসামাকে কড়া গলায় কিছু বলার পূর্বেই উসামা নিজে অপলাকে বলল, তোমার যদি এত রোমান্স করার ইচ্ছা হয় তাহলে রুমে আসলেই তো হয়, রান্না করে সব শুরু করে মানে কি অপলা? বেডরুম থেকে কিচেনে? ছি, আমি তোমার হাজব্যান্ড, ভালোবেসে তো একটা চুমু খেতেই পারো, কিন্তু সিচুয়েশনটা তো বুঝতে হবে নাকি? দেখলে আজ তোমার জন্য একটু হলে মায়ের সামনে পড়ে যাচ্ছিলাম। অপলা দ্বিগুণ পরিমাণে ফায়ার হলো। তার ইচ্ছে হলো আগুন দিয়ে উসামাকে ভস্ম করে দেওয়ার। একে তো দোষ নিজে করেছে, তারপর আবার অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। অপলা ক্রোধান্বিত গলায় বলল, আপনার মতো মানুষের কাছে যেতে আমার বইয়ে গেছে। আর কি বলেন আপনি মাত্র? আমি আপনার কাছে আগ বাড়িয়ে গিয়ে ওসব করেছি? আপনি আমার কাছে এসেছিলেন, আমি তো রান্না করছিলাম। নিজের দোষ করে সেটার ভার আমার কাঁধে ঠেলে দিচ্ছেন। শেমলেস পুরুষ! বিন্দুমাত্র লজ্জা শরম নেই আপনার মধ্যে। মা আরেকটু হলে কি ভাবতো আমায়? আর এভাবে হুটহাট যদি আমার কাছে এসেছেন, গরম খুন্তি আপনার গালে লাগিয়ে দেবে একদম। এরপর আপনার কমলার কাছে নিয়ে যাবেন, সুন্দর করে মলম লাগিয়ে দেবে। উসামা এক দৃষ্টিতে অপলার দিকে তাকিয়ে রইল। অপলা সেই দৃষ্টির মানে বুঝল না। অসন্তুষ্ট হয়ে রুমের বাইরে চলে গেল। খাওয়ার টেবিলে অপলার দিকে তাকিয়ে জেসমিন মিটিমিটি করে হাসছিলেন। অপলা জেসমিনের হাসিটাকে লক্ষ্য করা মাত্রই মৃদু অস্বস্তি বোধ করতে শুরু করলো। জেসমিন নিশ্চয়ই অপলাকে খারাপ কিছু ভেবেছে। আমার নীল শার্টটা কোথায়? উসামার প্রশ্নে অপলা তার দিকে ফিরে তাকালো, রুদ্ধ গলায় বলল, আপনার শার্ট কোথায়? আমি কিভাবে জানবো?
আপনার নীল কালার শার্ট কোনো আছে কিনা সেটাই তো আমি জানি না। উসামা অপলার প্রশ্নে বিচলিত হলো। খুঁজতে খুঁজতে শেষ অবধি আলমারির এক অদ্ভুত জায়গায় পাওয়া গেল। উসামার শার্টটা অপলার সামনে মেলে ধরে বলল, এই শার্টটা আমি কোথায় পেলাম জানো? আলমারিতে। তুমি যেখানে কাপড় রাখো সেখানে। বিয়ে করলে এক ঝামেলা, বউকে জীবনের ভাগ দেওয়ার পাশাপাশি আলমারির ভাগও দিতে হয়। অসহ্য ব্যাপার স্যাপার। আমার গোছের আগে সুন্দর আলমারিটা এখন একটা মেয়ের জামা কাপড় উড়ে এসে জুড়ে বসেছে। ভাবতে আমার কান্না পায়। উসামা এরপর একটা ড্রামাটিক সিচুয়েশন তৈরি করলো। অপলার মেজাজ শুরু থেকেই তুঙ্গে। কাঠখোট্টা গলায় সে বলল, আলমারিতে এত শার্ট কেন পরে থাকতে এখন এই শার্ট নিয়ে কেন পরে আছেন? জামা কাপড়ে খুব অভাব বুঝি? আমার আলমারির তাকে আপনার যা কাপড় আছে সব আমি পরে ভাঁজ করে আপনাকে দিয়ে দেব। উসামা জবাব দিল, শার্ট আমার অনেক আছে, তবে এই শার্টটা আমার খুব পছন্দের। আসলে স্পেশাল মানুষের উপর দেয় তো, তাই এটার প্রতি আলাদা একটা মায়া কাজ করে আমার। অপলা শার্টের দিকে তাকালো, এরপর প্রশ্ন করলো, স্পেশাল মানুষ কে দিয়েছে এটা আপনাকে? উসামা হেয়ালি করে উত্তর দিল, ওটা আমার একান্ত ব্যক্তিগত মানুষ, তুমি তাকে চিনবে না। অপলা ফের বলল, আপনার ভনিতা রাখুন, কে দিয়েছে এটা আপনাকে? উসামা লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, রূপা। অপলা সন্দেহের দৃষ্টিতে উসামার দিকে তাকিয়ে বলল, রূপাকে? উসামা অতি এক্সাইটেড হওয়ার ভান করে বলল, আমার কলিগ। যদিও সাধারণ কলিগদের মতো সম্পর্ক আমাদের একদমই নয়। অপলা বলল। মানে? উসামা বিছানায় বসে বলল, দেখো, মেন কথা আসতে চাই। তুমি তো আগেই জানতে তোমার সঙ্গে আমার বিয়েটা একেবারে অনাকাঙ্ক্ষিত। আমিও চাপে পড়ে বিয়ে করেছি, আর তুমিও। আমাদের মধ্যে আর 5টা সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নেই, সেটা তুমিও বেশ ভালো করে জানো। তোমাকে একটা মিথ্যা বলেছি। কমলার সঙ্গে বিয়ে ভাঙার মূল কারণ কমলার বয়ফ্রেন্ড নয়, আমি আমার কলিগ রূপার সঙ্গে একটা সম্পর্কে আছে। ভেবেছিলাম কমলার সঙ্গে বিয়ে ভাঙার পরপরই রূপাদের পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, কিন্তু বলের পাঠা হয়েছে আমি। পারিবারিক চাপে তোমাকে বিয়ে করলেও আমি রূপাকে ভুলতে পারছি না। কোনোদিন সম্ভব না রূপাকে ভোলা। তাই তোমার সঙ্গে একটা সমঝোতা আসতে চাই। এই বিয়ের বাঁধন থেকে তুমি পুরোপুরি মুক্ত। সবার সামনে আমরা প্রেটেন্ড করব আমরা খুব সুখে আছে, কিন্তু আমরা একে অপরের মতো থাকবো। তুমি যা ইচ্ছে করো না কেন, আমি কোনো বাধা দেব না। আর আমার ক্ষেত্রেও সেম। আমি রূপাকে নিয়ে সুখে থাকতে চাই। আমাদের সম্পর্কটা আমার কাছে বোঝা মনে হয়। জোর করে মেনে নিতে চেষ্টা করেছে, কিন্তু রূপাকে ভুলতেই পারছি না। অপলার চোখ ঝাপসা হয়ে এলো, গলাটা কেমন ধরে এলো। উসামার কথায় সে কোনো প্রতিউত্তর করল না। উসামাও অপলার জবাবে অপেক্ষা না থেকে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। নীল শার্টটা প্রেস করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে অপলাকে বলল, কালকে রূপার জন্মদিন। অফিসের সবাই মিলে রূপার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। ভেবেছি এই শার্টটাই পরে যাব। রূপা খুব পছন্দ করে কিনেছে। অপলা আড়ালে গিয়ে চোখ মুছল। এই বিয়ের প্রতি সেও উদাসীন। তবুও উসামার মুখে রূপার কথা শুনে এত কষ্ট কেন হচ্ছে তার। রাতে শোয়ার বন্দোবস্ত হতেই উসামা নিজের নির্ধারিত স্থানে গিয়ে শুয়ে পড়ল। অপলার ড্রয়িং রুম থেকে পাটি নিয়ে এসে মেঝেতে বিছিয়ে বিছানা থেকে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। উসামা হতবাক হলো অপলার কাণ্ডে। অপলাকে একবার জিজ্ঞাসা করলো। অপলা সোজাসাপটা জবাব দিল, আপনি ঘুমের ঘোরে বড্ড হাত পা ছোড়েন, আমার বড্ড কষ্ট হয় আপনার সঙ্গে শুতে। উসামা আর কথা বাড়ল না, বিনা বাক্যে বিছানায় শুয়ে পড়ল। অফিসের ক্লান্তি ও ধকলের কারণে নিমিষেই ঘুমের তলদেশে তলিয়ে গেল। অপলার দু চোখে সারারাত নিদ্রা ধরা দিল না। কেমন একটা হাঁসফাঁস করতে করতে সারারাত সে এপিট ওপিট করল। তার মন এত অস্থিরতায় ছেয়ে গেল কেন?